আসসালামু আলাইকুম রোজিন ভাইয়া। ভাই ওয়ালাইকুম আসসালাম। কি খবর ভাই? আসসালামু আলাইকুম। এই তো ভালো আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভাই। ভাই, ওই ফ্রন্ট পেজটা একটু শেয়ার দিয়ে রাখেন। হ্যাঁ হ্যাঁ, আমি দিচ্ছি ভাই। আসসালামু আলাইকুম পার্টিসিপেন্ট যারা আছো, যারা আসসালামু আলাইকুম কিছু তাদেরকে ওয়ালাইকুম আসসালাম। আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের হচ্ছে কেমিস্ট্রি ফ্রি ক্লাস। আজকে ক্লাসটা আমাদের কন্টিনিউ করবে তোমাদের সবার প্রিয় রোজিন ভাইয়া, সাথে থাকবে হচ্ছে দীপ্র ভাইয়া। তো বরাবরের মতো আজকে একটু মনে করে দিই তোমাদেরকে, আমাদের দুটো অপশন থাকবে, একটা কিউএনএ, একটা হচ্ছে চ্যাট বক্স। চ্যাট বক্স হচ্ছে ভাইয়ের সাথে কমিউনিকেশন করবা, আর যে কোশ্চেন গুলো হচ্ছে তোমরা কিউএনএ বক্সে দিয়ে দিবা, সেখান থেকে আনসার করা হবে। তো আশা করি ক্লাসটা হচ্ছে আমরা এখন শুরু করবো। রোজিত ভাইয়া। হ্যালো ভাইয়া। জি ভাই। হ্যাঁ ভাই, ওদের সাথে একটু কথা বলে শুরু করতে পারেন ভাই। আচ্ছা। জি ভাই, শুরু করতেছি 1 মিনিটের মধ্যে। হ্যাঁ। ওকে। আচ্ছা। আসসালামু আলাইকুম সবাইকে। আমার নাম সাজ্জাদ হোসেন রোজান। আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো, যে যেখানে আছো।
এখন যে অবস্থা চলতেছে আর কি, করোনার মহামারী, তো আশা করি সুস্থ আছে আর কি সবাই। তো আজকে হচ্ছে আমাদের ইন্টার একাডেমিকের জন্য হচ্ছে ফ্রি ক্লাস, সেকেন্ড ইয়ার যেটা। তো এখন যে ছোট ছোট ব্যাপারগুলো কাজ করতেছে এখানে, এরকম একটা ছোট্ট ব্যাপার হচ্ছে যে একটু চিন্তা করে দেখো যে আমাদের কিন্তু ফুল ফার্স্ট পেপার শেষ। হ্যাঁ, এখানে সেকেন্ড ইয়ার বলতে যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে বেসিক্যালি যে আমাদের কিন্তু একটা পর্ব অলরেডি শেষ, যেখানে হচ্ছে আমরা পুরো 5টা অধ্যায় পড়ছি ফার্স্ট পেপারের। হ্যাঁ, 5টা অধ্যায় পড়ে শেষ করে এটার জন্য একটা আলাদা ক্লাস হয়েছে রিভিশন টাইপের, রিভিশনটা শেষ করে এখন হচ্ছে সেকেন্ড পেপার শুরু করা। তো সেকেন্ড পেপারটাকেই আমরা বেসিক্যালি ক্লাস 12 বলতেছি, এবং আমরা এখান থেকে হচ্ছে 5টা অধ্যায় যেটা আছে সেকেন্ড পেপারে ওগুলো হচ্ছে পড়বো, এবং ওগুলো হচ্ছে ডিটেইলসে আস্তে ধীরে অল্প অল্প করে আলোচনা করে শেষ করব, যেভাবে হচ্ছে আমরা ইন্টার আরেকটা যেটা পর্ব শেষ করছি ফার্স্ট ইয়ার যেটাকে বলতাম আর কি, মানে ওইটা বেসিক্যালি ফার্স্ট পেপারের ছিল ওইভাবে আর কি। হ্যাঁ, তো এই জিনিসগুলো হচ্ছে আমরা যেহেতু আস্তে ধীরে শেষ করব, আস্তে ধীরে পড়বো। আর এখন হচ্ছে ইংলিশ। সো ইংলিশ ভার্সনের ক্ষেত্রে যেটা সবসময় একটা জিনিস আমরা সবাই লক্ষ্য করছি, সেটা হচ্ছে যে পার্টিসিপেন্টরা হচ্ছে মোটামুটি তেমন একটা অ্যাক্টিভ থাকে না। হ্যাঁ, কিন্তু তারা হচ্ছে ক্লাসটা খুব মনোযোগ দিয়ে করে, শুনে, এবং খুব বেশি অ্যাক্টিভ থাকে অন্যভাবে আর কি। হ্যাঁ, মানে পার্টিসিপেট কম করলেও তারা হচ্ছে ক্লাসগুলো মনোযোগ দিয়ে করে। বিবি এর ক্ষেত্রে বা বাংলা ভাষা মানে এটা যেটা থাকে বাংলা ভার্সন, সেটার ক্ষেত্রে কি হয় যে মনে করো কিউএনএ বা হচ্ছে চ্যাট বক্স, সেখানে হচ্ছে অনেক কোয়েশ্চেন থাকে। বাট সেই ক্ষেত্রে একটা ছোট্ট কষ্ট দেখা যায় কি, যে ক্লাসের ক্ষেত্রে মনোযোগটা একটু কম থাকে, কারণ যে ওইখানে টাইপ করতে থাকে বেশিরভাগ সময়। সো আমরা চেষ্টা করব যে আমরা যে ভার্সনেরই হই না কেন, আমরা পার্টিসিপেন্ট মানে যে জিনিসটা চাই আর কি, একসাথে আমরা সবসময় পার্টিসিপেটও করব, প্লাস হচ্ছে ক্লাসটাও মনোযোগ দিয়ে শুনবো। হ্যাঁ, আর আজকের ক্লাসটা বেসিক্যালি আমরা যেটা করার ট্রাই করতেছি সেটা হচ্ছে যে 5টা যে অধ্যায় আছে আমাদের, 5টা চ্যাপ্টার, সেই 5টা চ্যাপ্টার হচ্ছে আমরা রিভিউ দিব, যে এই 5টা চ্যাপ্টারে কি কি আছে, প্লাস ছোটখাটো বিষয় যে ইনিশিয়ালি 5টা চ্যাপ্টারে আমরা কি কি পড়বো, কেমন করে পড়বো, হালকা 1-2টা ম্যাথ করব। হ্যাঁ, দুই একটা জাস্ট জিনিসগুলো একটু হালকা হালকা ঘাটবো, যে জিনিসপত্র কি কি থাকতে পারে না থাকতে পারে। হ্যাঁ, আজকে আমাদের সাথে আরেকটা ভাইয়া আছেন, সাদাত আহমেদ দীপ্র, ভাইয়াকে তো দেখছোই। ভাইয়া যদি কিছু কথা বলে দেন হচ্ছে আমি ক্লাসটা শুরু করতেছি। দীপ্র। দীপ্র ভাইয়া কি আছেন? হ্যাঁ, আচ্ছা, দীপ্র সম্ভবত নেট একটু সমস্যা। হ্যাঁ, আমি হচ্ছে তাহলে কন্টিনিউ করি, পরে এক জি সময় জি ব্রেকের সময় জি কথা বলবো। ভাইয়া। হ্যাঁ, আচ্ছা আচ্ছা ভাইয়া, আচ্ছা, ঠিক আছে। ওকে। তো আমরা স্টার্ট করতেছি। যাদের যে কোনো ধরনের কোয়েশ্চেন থাকলে চ্যাট বক্সে করতে পারো, আর ক্লাস রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে হচ্ছে কিউএনএ তে করতে পারো। হ্যাঁ, কোনো সমস্যা নাই। সো চলো আমরা স্টার্ট করতেছি। ফার্স্ট অফ অল, এই তো বিসমিল্লাহ দিয়ে শুরু আমাদের কেমিস্ট্রি সেকেন্ড পেপারের আজকে ফার্স্ট প্রি ক্লাস। সো প্রথমে আমরা চ্যাপ্টার 1 নিয়ে পড়াশোনা করব। চ্যাপ্টার 1 এর নাম হচ্ছে এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি। ওকে, তো অনেকে অলরেডি মনে হয় বইটা একটু একটু ঘাটছো। হ্যাঁ, তো যেহেতু বইটা নিয়ে একটু একটু ঘাটছো, তোমাদের সম্ভবত হালকা পাতলা আইডিয়া আছে যে এই চ্যাপ্টারে অ্যাকচুয়ালি অনেক কিছু আছে, অনেক কিছু। হ্যাঁ, অনেক কিছু বলতে তোমরা ফিজিক্সে যে জিনিসগুলো পড়ছো আর কি, সেকেন্ড পেপারে স্পেসিফিক্যালি, যে পিভি ইকুয়াল টু এনআরটি, এই জিনিসটা। হ্যাঁ, এই জিনিসটা রিলেটেড অনেক কিছু এক্সপ্লেনেশন আছে এখানে। এক, সেকেন্ড অফ অল, এইখানে হচ্ছে মানে তোমাদের প্রত্যেকটা যে ইয়েগুলো আছে, রুলস গুলো আছে, বয়েল, চার্লস, এগুলো সবগুলো এখানে প্রত্যেকটা একটু এক্সপ্লেন করা হয়েছে। এখানে হচ্ছে অনেকগুলো গ্রাফস আছে, থাকলো গ্রাফস গুলো থাকলো। এছাড়া এখানে আরেকটা পোর্শন আছে, এই যে যেহেতু এনভায়রনমেন্টাল কথাটা লেখা আছে, এনভায়রনমেন্ট নিয়ে অনেকগুলো পোর্শন আছে। হ্যাঁ, এনভায়রনমেন্ট নিয়ে অনেকগুলো পোর্শন আছে। তো এনভায়রনমেন্ট নিয়ে কি কি পোর্শন আছে, তোমরা 9-10-এ থাকতে বিওডি সিওডির কি নাম শুনছো? একটু চ্যাট বক্সে লেখো তো দেখি। বিওডি সিওডি ডিও এরকম জিনিসপত্র নাম শুনছো? আমি 9-10-এর বই যা দেখলাম যে আপডেট করছে আর কি, এগুলো হালকা পাতলা একটু দিছে। হ্যাঁ, আচ্ছা, বিওডি সিওডি নাম শুনছো, তাহলে ডিও, বিওডি, সিওডি, হ্যাঁ, এরকম জিনিসপত্রগুলো কিন্তু আছে। আচ্ছা, তারপর টিডিএস, এরকম অনেক কথাবার্তা গুলা এনভায়রনমেন্ট রিলেটেড দেওয়া আছে। তারপর আরো অনেক কিছু দেওয়া আছে, নাইট্রোজেন ফিক্সেশন, এটা সেটা। হ্যাঁ, অনেক ব্যাপার স্যাপার। আচ্ছা, তো এনভায়রনমেন্ট নিয়ে যেমন কথাবার্তা দেওয়া আছে, এই চ্যাপ্টারে মেজারমেন্ট নিয়েও হালকা পাতলা কথাবার্তা দেওয়া আছে। কিভাবে কিভাবে মেজারমেন্ট করতে হয়, কোনটা কতটুকু ভাবে হিসাব করতে হয়, হ্যাঁ, এরকম কথাবার্তা দেওয়া আছে। আচ্ছা,
তো আমরা চেষ্টা করব বেসিক্যালি হালকা পাতলা কিছু একটা পড়বো, কিন্তু আমি জাস্ট চ্যাপ্টারে একটা ওভারভিউ দিলাম। হ্যাঁ, এরকম এনভায়রনমেন্ট রিলেটেড খারাপ দিক ভালো দিক এগুলো সবকিছুই দেওয়া আছে। হ্যাঁ, আচ্ছা, তো চলো স্টার্ট করি। দেখো, প্রথম যে স্লাইডটা আমরা রাখছি সেই স্লাইডে হচ্ছে আমরা বেসিক্যালি একটু ইয়াগুলো দেখবো, মেজারমেন্ট গুলো দেখবো। হ্যাঁ, তোমরা বলতে পারবা যে 1 cc যেটা, হ্যাঁ 1 cc এখানে লেখা আছে, কোন একটা জায়গায় লেখা আছে 1 cc যেটা, এটা কিন্তু আসলে 1 সেন্টিমিটার কিউব। ওকে, 1 সেন্টিমিটার কিউব। তাহলে একটু খেয়াল করে দেখো, 1 cc কেই কিন্তু আমরা অ্যাকচুয়ালি বলতেছি 1 মিলিলিটার। ঠিক আছে, এই জিনিসটা বলতেছি। এই যে এরকম কনভার্সন গুলো কিন্তু আমরা অনেক কনফিউজড হয়ে যাই সবাই, বুঝছো? তো এরকম কনফিউশন গুলো দূর করার জন্য আমরা হচ্ছে এই স্লাইডটা অ্যাকচুয়ালি রাখা, যে এইখানে অনেক ধরনের টাইপের জিনিসপত্র আছে। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আসছে, মাহিন করছে যে 1 গ্রামও বলে কিনা। না, আসলে 1 গ্রাম বলা যাবে না আনলেস তোমরা একটা ফর্মুলা পড়ছো, রো ইকুয়াল টু এম ডিভাইডেড বাই ভি। গ্রামটা তো অ্যাকচুয়ালি ম্যাস, হ্যাঁ, ভি তো হচ্ছে আমরা কি বলছি ভলিউম। এই দুইটা সমান বা ইকুয়াল হবে কখন, যখন রো এর ভ্যালু হবে 1 বা ইউনিট। তো জিনিসটা হচ্ছে এটা রো এর ভ্যালু 1 হচ্ছে ওয়াটারের ক্ষেত্রে আর কি। হ্যাঁ, সো এই জিনিসটা একটু চিন্তা ভাবনা করতে হবে আমাদের, যে সব সময় কিন্তু জিনিসটা সেম হবে না। হ্যাঁ, এইসব ক্ষেত্রে একটু ঠান্ডা মাথা চিন্তা করতে হবে। যেমন ওই যে আমরা আইসক্রিম যেমন খাই যখন, হ্যাঁ 1 লিটারের আইসক্রিম খাই, 1 লিটার আইসক্রিম কিন্তু মানে 1 কেজির কম হয়। হ্যাঁ, কারণ রো এর জন্য। তো এরকম একটু চিন্তা করে দেখো, মানে কেজি হিসাবে কিন্তু আমরা অ্যাকচুয়ালি আইসক্রিম খাই না, হ্যাঁ আমরা হচ্ছে লিটার হিসাবে খাই। তো এগুলো নিয়েও কিন্তু মাঝে মাঝে অনেকগুলো পোস্ট দেখছিলাম ফেসবুকে, তো ওগুলো দেখে একটু কনফিউজ হয়ে যেতাম, আচ্ছা ওরা কি রো সম্পর্কে জানে কি জানে না। হ্যাঁ, এরকম মজার মজার জিনিস থাকে। আচ্ছা, আর থাকে প্রেসার। তো এখানে দেখো প্রেসারের ইউনিট চেঞ্জ গুলো এখানে লেখা আছে, যে অ্যাটমসফিয়ার থেকে প্যাসকেল কিভাবে নেয়, আর মিলিমিটার এইচজি, হ্যাঁ মার্কিউরি থেকে কিভাবে নেয়। তো এই যে এই ইউনিট চেঞ্জ গুলা, এগুলা একটু ভালো মতো আমাদের মনে রাখা লাগবে, জিনিসগুলো জানা লাগবে। কারণ কি, আমাদের এসআই ইউনিট বলো, সিজিএস ইউনিট বলো, সবকিছুই বলো না কেন, এই প্রত্যেকটা জিনিসে অনেক দরকার মেজারমেন্ট গুলা। হ্যাঁ, একটু মেজারমেন্ট ভুল হয়ে গেলে না পুরো ম্যাথটা শেষ হয়ে যায় আর কি, আর কিছুই না। আচ্ছা, তো এখানে কয়েকটা উল্লেখযোগ্য মেজারমেন্ট যে দেওয়া আছে, 1 cm কিউব ইকুয়াল টু 1 ml, 1 dm কিউব ইকুয়াল টু 1 লিটার, আর 1 মিটার কিউব ইকুয়াল টু 1000 লিটার। হ্যাঁ, তো এগুলো একটু ঠান্ডা মাথায় দেখো, প্যাসকেল এই হিসাবগুলো দেখো। তো সবাই একটু কষ্ট করে এই হিসাব কিতাবগুলো একটু দেখো, দেখা হইলে চ্যাট বক্সে একটু ডি লেখো, ডি শব্দের অর্থ হচ্ছে ডান। তাইলেই বুঝবো যে এই স্লাইডটা দেখা শেষ, দেন হচ্ছে আমরা সামনের দিকে যাব। ওকে ওকে, আচ্ছা গুড, ভেরি গুড, থ্যাংক ইউ, রেসপন্স গুলোর জন্য ধন্যবাদ। ওকে, তো এটা লিখতে লিখতে ডাইম না ডান ডান। আচ্ছা, এটা লিখতে লিখতে তোমাদেরকে একটা প্রশ্ন করি। আচ্ছা, এইখানে ডাইমের কথা জিজ্ঞেস করছো, ডাইম পয়সা, পয়সা, হ্যাঁ একটা পয়সা। আচ্ছা, তো এখানে তোমাদেরকে একটা প্রশ্ন জিজ্ঞেস করি, যে মোটামুটি ফার্স্ট ইয়ার তো শেষ করলা, সেকেন্ড ইয়ার তো স্টার্ট করতেছি, এমনিতে তোমাদের কি অবস্থা, কলেজের কি খবর, পড়াশোনার প্রেশারটা কি খবর, মানে পরীক্ষা টরীক্ষা কি চলতেছে অনলাইনে, এরকম ব্যাপার স্যাপার চলতেছে? প্রেশারে আছো একটু না? আচ্ছা আচ্ছা, এক জায়গায় পরীক্ষা হালকা চলতেছে অনলাইনে, আচ্ছা প্রেশারে আছে। হুম, আচ্ছা গুড। পরীক্ষা দিতে কেমন লাগে তোমাদের? অনলাইনে তো প্রায় 1 বছর ধরে পরীক্ষা দিতেছো, ইউজ টু হয়ে যাওয়ার কথা আর কি এতদিনে। হ্যাঁ ওকে, ভালো লাগে, বাজে লাগে, হ্যাঁ স্বাভাবিক। আচ্ছা, আবার অনলাইনে মজা, আচ্ছা ভালো, অনেক বোরিং। আচ্ছা হ্যাঁ, এটা হচ্ছে মানুষ ভেদে, পার্সন ভেদে ভ্যারি করে। আমার জন্য কিন্তু মজা অ্যাকচুয়ালি, মানে অনলাইন এক্সাম দিলে মনে করো শুয়ে বসে দিতে পারতেছে আরামসে। হ্যাঁ, কলেজে রিটেন এক্সাম নিচ্ছে কিন্তু অ্যাসাইনমেন্টের মতো হয়ে গেছে, ওরা রিটেন নিতে পারে না। হ্যাঁ স্বাভাবিক, এটা মানে ট্রান্সপারেন্সির ব্যাপার থাকে না, মানে ক্যামেরা অফ করে তো মানুষ যে দেখে ফেলে, দেখে দেখে মনে করো লেখে, এরকম কাজ কারবার করে। তো যাই হোক, ওকে কি লিখছে, হ্যাঁ তো চলো আমরা এখন সামনের দিকে যাই। হ্যাঁ, কপি করে এক্সাম দেয়। ওকে, সো এখন আমরা চলো গ্যাস নিয়ে পড়বো। আইডিয়াল গ্যাসের নাম শুনছো না সবাই? একটু চ্যাট বক্সে লেখো তো, আইডিয়াল গ্যাস বা এরকম রিলেটেড কিছু। আচ্ছা, আইডিয়াল গ্যাসের নাম শুনছো? তো আইডিয়াল গ্যাস রিলেটেড যত পড়া আমরা পড়বো, হ্যাঁ যত পড়া আমরা পড়বো, এই সব কিছুর মধ্যে 4টা ভেরিয়েবল থাকবে। ঠিক আছে, 4টা ভেরিয়েবল থাকবে। তো আমি একবার লিখে দিচ্ছি যে আমরা যে আইডিয়াল গ্যাসটা পড়বো, মানে আইডিয়াল গ্যাস রিলেটেড বিশাল আলোচনা আছে এই চ্যাপ্টারে। ওকে,
ফিজিক্সে যেমন বিশাল আলোচনা আছে, এখানেও অনেক বড় সড় আলোচনা আছে। তো আইডিয়াল গ্যাস রিলেটেড 4টা ভেরিয়েবল থাকে, তাহলে 4 ভেরিয়েবল থাকে। এখন তোমরা এই 4টা ভেরিয়েবল নিয়ে একটু চিনবা আর কি। হ্যাঁ, একটা হচ্ছে যে প্রেসার, টেম্পারেচার, ভলিউম, মোল নাম্বার, এই 4টা। এখন কথা হচ্ছে তোমাদেরকে একটা ছোট্ট জিনিস জিজ্ঞেস করি, ঠান্ডা মাথায় আনসার দিও ভাইয়া। আমি যদি যে কোনো 2টা ভেরিয়েবলের মধ্যে কোনোভাবে রিলেশনশিপ স্টার্ট করতে চাই, হ্যাঁ, বা জিনিসটাকে প্রকাশ করতে চাই, বুঝাইতে চাই যে কোনো 2টা ভেরিয়েবলের মধ্যে, তাহলে বাকি 2টা ভেরিয়েবলের কি হবে এটা একটু বলো তো। বাকি 2টা ভেরিয়েবলের কি হবে? গুড। বাকি 2টা ভেরিয়েবল হচ্ছে আমাদের কনস্ট্যান্ট রাখতে হবে। ভেরি গুড, এই তো লক্ষ্মী বাচ্চারা। দেখো তাইলে ব্যাপারগুলো কি হচ্ছে যে আমরা যদি যে কোনো 2টা এই যে এরকম যে ইয়েগুলো থাকে, ভেরিয়েবল গুলো থাকে, এদের মধ্যে রিলেশনশিপ স্ট্যান্ড করতে চাই, তো আমাদের অবভিয়াসলি বাকি 2টা ভেরিয়েবলকে কনস্ট্যান্ট ধরে নিতে হবে। হ্যাঁ, তো এইসবের উপর বেস করে কিন্তু আইডিয়াল গ্যাসের ফর্মুলাগুলো আসছে। হ্যাঁ, আইডিয়াল গ্যাসের এক একটা ফর্মুলাগুলো আসছে। তো চলো একটু একটু ফর্মুলাগুলো আমরা দেখবো। তো দেখো এই যে আইডিয়াল গ্যাসের ল বলে এগুলাকে। হ্যাঁ, আইডিয়াল গ্যাসের ল। তো চলো এই জিনিসগুলোতে একটু আসি। জুবাইর বললো কি ভাইয়া যদি পিভি ইকুয়াল এনআরটি হয় দেন কনস্ট্যান্ট তো হওয়ার কথা। না না, ওইটা হচ্ছে আমরা বলি হচ্ছে একসাথে মিলেমিশে একটা সূত্র আর কি, কোঅর্ডিনেটেড রুলস আর কি। হ্যাঁ, সো এই জিনিসটা আমরা পরে পড়বো, কিন্তু তার আগে আমরা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটার সাথে কেমন রিলেশনশিপ করে, সো সেই জিনিসটা একটু দেখবো আর কি। হ্যাঁ, ফার্স্ট অফ অল দেখো এখানে কি লেখা আছে, বয়েলস ল। খেয়াল করছো বয়েলস লতে কার আর কার মধ্যে সম্পর্ক? এখানে ভি আর পি এর মধ্যে। তার মানে বলতো আমাদের 4টা ইউনিট ছিল, মনে আছে? প্রেসার, একটা ভলিউম, একটা টেম্পারেচার, একটা মোল নাম্বার, তাই তো? তাহলে বলো তো এখানে কনস্ট্যান্ট কে কে থাকতেছে? বুঝতেই পারতেছ আলটিমেটলি। তাহলে এখানে কনস্ট্যান্ট থাকতেছে আমাদের, দেখো পি আর ভি এর মধ্যে কি আছে রিলেশনশিপ, তাহলে টেম্পারেচার আর মোল নাম্বার, এই 2টা কনস্ট্যান্ট থাকতেছে। গেল, আগে 4টা ঠিক মতো বুঝাবো, তারপর বাকিটা করতে হবে, ঠিক আছে? আচ্ছা, ওকে। সো তারপর দেখো এখানে একটা কি আছে, চার্লস ল। ওকে, এখানে আছে চার্লস ল। তো খেয়াল করে দেখো চার্লস লতে তাহলে কোনটা কোনটা কনস্ট্যান্ট একটু লেখো তো চ্যাট বক্সে সবাই। ওকে, ভেরি গুড। সো এইখানে দেখতেই পাচ্ছ এখানে কনস্ট্যান্ট হচ্ছে পি আর এন, প্রেসার আর হচ্ছে মোল নাম্বার, এই 2টা জিনিস হচ্ছে কনস্ট্যান্ট। ঠিক তেমনি সিমিলারলি এখন আমরা যদি এখানে আসি, গেলুসাকের লতে আসি, বা এটাকে আরেকটা ল বলা হয় রেনস ল। হ্যাঁ, তো এইখানে কি আছে দেখো তো, এখানে ভি আর এন হচ্ছে কনস্ট্যান্ট। ওকে, ভি আর এন হচ্ছে কনস্ট্যান্ট। লাস্ট অফ অল অ্যাভোগাড্রোস ল। অ্যাভোগাড্রোস ল তো খুব ভালো মতো পড়ছো, তো এটাতে হচ্ছে পি এন্ড টি হচ্ছে কনস্ট্যান্ট, তাই তো? পি এন্ড টি হচ্ছে কনস্ট্যান্ট। আচ্ছা, এগুলো যে কনস্ট্যান্ট, হ্যাঁ, একটু মানে ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো, এগুলো যে কনস্ট্যান্ট, এটার মানে পিছে মানে ঝামেলাটা কি, ভূমিকাটা কি, এদের কাজটা কি আমাকে বলো তো। এদের কনস্ট্যান্ট হয়ে লাভটা কি হয়েছে? তো এরা কনস্ট্যান্ট হয়ে আমরা কি পাই, অ্যাকচুয়ালি কি পাচ্ছি এখানে? তোমরা স্ট্রেট লাইন পড়ছো না সবাই? একটু বলো তো, স্ট্রেট লাইন, স্ট্রেট লাইন পড়ছো? গুড, স্ট্রেট লাইন পড়ছো। স্ট্রেট লাইনতে ট্যানজেনশিয়াল যে লাইনটা আছে, হ্যাঁ, এটাতে আমরা তো একটা ট্যানজেন্ট পাই, তাই না? তো এই যে লাইনগুলা, এই লাইনগুলার সাথে কোন একটা রিলেশন আছে এই কনস্ট্যান্ট গুলার, বলতে পারবা কি রিলেশন আছে? মানে এই কনস্ট্যান্ট গুলোর সাথে আমরা যে গ্রাফটা পাবো, একটা স্ট্রেট লাইনের গ্রাফ পাবো, বা স্ট্রেট লাইন না পাই যে কোনো ধরনের গ্রাফ পাবো, এটা ট্যানজেনশিয়াল লাইনের সাথে বা ট্যানজেন্টের সাথে একটা রিলেশন আছে কনস্ট্যান্ট গুলার। কি হবে? হ্যাঁ, লিনিয়ারলি বাড়বে, হ্যাঁ সেটা বুঝলাম, বাট আরেকটা রিলেশন আছে। কি রিলেশন আছে এটা একটু বলতে হবে। চিন্তা করে দেখো, ঠান্ডা মাথায় ধৈর্য ধরে চিন্তা করো, এগুলোর প্রত্যেকের একটা নামও আছে। ওকে, আচ্ছা, তাহলে চলো আমরা হচ্ছে নামটা একটু দেখি, ঠান্ডা মাথায় কয়েকটা গ্রাফ রিলেটেড নাম দেখি, দেখি বুঝি কিনা। খেয়াল করো, এটাকে আমরা লিখতে পারি কি ভি, এই যে এটা এটা কি সাইন, প্রপোর্শনাল সাইন। প্রপোর্শনাল সাইনটা যদি উঠাই দেই একটা কনস্ট্যান্ট আসবে কে ইন্টু 1/p। ওকে, একটা কনস্ট্যান্ট আসলো। তাহলে খেয়াল করো, এটা যদি ওয়াই হয় ইকুয়াল টু, এটা হলো এম, এটুক হচ্ছে এক্স। তো আমি যদি সুন্দর করে একটা গ্রাফ আঁকি, একটু খেয়াল করো গ্রাফটা, যে ওয়াই এক্সিস বরাবর তাহলে কে থাকতেছে, ভি থাকতেছে, এক্স এক্সিস বরাবর কি থাকতেছে, 1/p থাকতেছে। তো এখানে একটা ট্যানজেনশিয়াল লাইন থাকবে,
বা এখানে একটা কি থাকবে, স্লোপ থাকবে, ট্যানজেন্ট থাকবে। তো একটু খেয়াল করে দেখো, এটা তো একটা স্ট্রেট লাইনই হবে, তাই না? এটা একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন, যেটা হচ্ছে সেন্টার দিয়ে যাবে বা সেন্টার অফ অরিজিন দিয়ে যাবে। কিন্তু আমরা হচ্ছে অ্যাকচুয়ালি অরিজিন দিয়ে পাস করাবো না, কারণ অরিজিন তো আমরা কি বলি, 0 0। তো একটা জিনিস মানে কোন সময় জিরো হতে পারে না, কোনটা, ভলিউম, ঠিক না? ভলিউম কখনো শূন্য হইতে পারে না, এটা তো আমরা জানি। সো এই জন্য এরকম একটু ডট ডট দিব। এই যে 3টা লাইন দিলাম মনে করো, হ্যাঁ, এই 3টা লাইন প্রত্যেকটা কি লাইন হিসেবে রিপ্রেজেন্ট করে, তাহলে এই 3টা লাইনে খেয়াল করো, টি আর এন কিন্তু কনস্ট্যান্ট। ওকে, টি আর এন কিন্তু কনস্ট্যান্ট। মনে করো এখানে T1 N1, এখানে মনে করো T2 N2, এখানে মনে করো T3 N3। যেহেতু 3টা ডিফারেন্ট লাইন, তো তাদের টি গুলা আলাদা, এন গুলা আলাদা, বাট লাইনের প্রত্যেকটা পয়েন্ট এগুলা কনস্ট্যান্ট। তাহলে এগুলাকে আসলে আমরা কি লাইন বলবো জানো? দেখো, এন আসলে সবার ক্ষেত্রে কমন হয়, তাহলে এনটাকে আমরা তেমন একটা পাত্তা দিই না, আমরা বাকিটাকে পাত্তা দিই। তো দেখো, যেহেতু টেম্পারেচার গুলো সেম একটা লাইনের প্রত্যেকটা পয়েন্টে, এটাকে আমরা বলবো হচ্ছে আইসোথার্মিক লাইন, ঠিক আছে? এগুলাকে আমরা বলবো হচ্ছে আইসোথার্মিক লাইন। ক্লিয়ার? তাইলে এই যে এই প্রত্যেকটা লাইন হচ্ছে এক একটা আইসোথার্মিক লাইন, ঠিক আছে? মনোযোগ দিয়ে জিনিসগুলো একটু শুনো, এই প্রত্যেকটা লাইন হচ্ছে এখানে আইসোথার্মিক লাইন। আচ্ছা, এখন ভাইয়াকে একটা প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নের উত্তর হচ্ছে যে দেখো, এখানে ভাইয়া 3টা লাইন আঁকছি, একটা, দুইটা, তিনটা। 3টা লাইনের নাম দিছি T1 T2 T3। আমাকে বলতে হবে এই 3টা আইসোথার্মিক লাইনের মধ্যে কোন টেম্পারেচারটা বড়, বলতে পারবা? T1 T2 না T3, বলো তো। হ্যাঁ, এন এখানে কনস্ট্যান্ট, বাট এন এর কাহিনীটা কি, এন তো আসলে আমরা কনস্ট্যান্ট ধরেই ম্যাথগুলো আগাই আর কি, বুঝছো? মানে অ্যাভোগাড্রো ল ছাড়া বাকি কেসে এন কে কনস্ট্যান্ট, মানে একদম ফুললি ফিটেড কনস্ট্যান্ট ধরেই আগাই, টি চেঞ্জ করি বাট এনটা চেঞ্জ করি না আর কি, এরকম আর কি। আচ্ছা, বলো তো একটু চিন্তা করে যে এখানে কে বড় হইতে পারে, T1 T2 আর T3, ঠান্ডা মাথায়। হুম, যেহেতু এগুলাকে আইসোথার্মিক লাইন বলা হয়, একজন বলছো যে সবগুলাই সমান। না, আসলে সবগুলা সমান না। আইসোথার্মিক লাইন কোনটাকে বলা জানো? এই একটা লাইনের প্রত্যেকটা পয়েন্টে টেম্পারেচার সমান, বুঝছো? কিন্তু ডিফারেন্ট লাইনে টেম্পারেচার ডিফারেন্ট। ওকে, এটা একটু মনোযোগ দিয়ে শুনো, এটা হচ্ছে বুঝছো। আচ্ছা, ওকে, তোমরা কয়েকটা অ্যান্সার দিচ্ছ। আচ্ছা, অ্যান্সার আমি এখন উত্তরটা বলবো না, ঠিক আছে? তোমরা হচ্ছে অ্যান্সার দিছো, গুড। আমি একটু পরে ক্লিয়ার করব, তার আগে আরো একটা গ্রাফ দেখাইনি। দেখো, এখানে দেখো লেখা আছে ভি ইজ প্রপোর্শনাল টু টি। তাহলে সেম কাহিনী, এখানেও যদি ভি ইকুয়াল টু আমরা কি লিখি, কেটি, তাহলে সেম ওয়াই ইজ ইকুয়ালস টু এম এক্স, এই জিনিসটা চলে আসে। তো ওয়াই ইজ ইকুয়ালস টু এম এক্স যেহেতু চলে আসছে, সেম কেস আবার। তো এই বরাবর ভি দিলাম, এই বরাবর হচ্ছে টি দিলাম, তো ডট ডট দিয়ে এক, এই একটা লাইন যদি আঁকি, তাহলে এটাকে দেখো, এন তো আমরা এমনি ধরলাম, দুধ ভাত হিসেবে ধরলাম, থাকলো কি, পি থাকলো প্রেসার। তো প্রেসারটা যেহেতু কনস্ট্যান্ট, এখানে কিন্তু আমরা আইসোবারিক বলি, হ্যাঁ, আইসোবারিক লাইন বলি এগুলাকে। আইসোবারিক বলতে বোঝায় একটা লাইনের প্রত্যেকটা পয়েন্টে পি সেম, একটা লাইনের প্রত্যেকটা পয়েন্টে পি সেম, এই জিনিসগুলো মাথায় রেখো, একটা লাইনের প্রত্যেকটা পয়েন্টে পি সেম। আচ্ছা, তো এরকম মনে করো আরেকটা লাইন আঁকলাম, আরেকটা লাইন আঁকলাম, মনে করো এটার নাম দিলাম P1, এটার নাম দিলাম P2, এটার নাম দিলাম P3। এখানেও তোমরা একটা গেস করে রাখো। আমি একটু দেখি চ্যাট বক্সে একটু লেখো, এখানেও একটা গেস করে রাখো যে হচ্ছে কে বড়, P1 বড়, P2 বড় না P3 বড়? তিনটা কিন্তু সেম না, কারণ আলাদা লাইন, হ্যাঁ, কোনো না কোনো একটা বড়, কোনো না কোনো একটা ছোট। একটু গেস করে রাখো, দেখি জিনিসগুলো কতটুকু বুঝো। হালকা পাতলা গেস দাও। ওকে, এক মিনিট, এই ফাঁকে একটু পানি খাই তোমাদের অ্যান্সার দেখতে দেখতে। কেউ P1 লিখতেছো, কেউ P3 লিখতেছো। আচ্ছা, ওকে, লিখো, কোনো সমস্যা নাই, যেটাই হোক, যেটাই তোমাদের মাথায় আসে এটাই ভালো। আচ্ছা, ওকে, গুড, দেন ঠিক আছে, যা লিখছো লিখছো, কোন প্যারা নাই, বাকি অ্যান্সারটা পরে দিব, সবগুলো বলবো কিন্তু, হ্যাঁ। দেখো, এরপর দেখো এখানে কি লেখা আছে, গেলো সাকলা। ওই যে এনটাকে দুধ ভাত ধরে যদি ভিটাকে ধরি, তাহলে ভিটা যেহেতু কনস্ট্যান্ট, এটাকে বলা হয় আইসো ভলিউমেট্রিক, অর এটার আরেকটা নাম আছে আইসোকোরিক, আইসোকোরিক লাইন।
ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, আইসোভলিউমেট্রিক অর হচ্ছে আইসোকোরিক। এইখানে কি হবে ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো, P ইজ প্রপোর্শনাল টু T, তার মানে P ইকুয়াল টু K ইনটু T। যেখানে আমরা এখানে একটা কাজ করতে পারি, আবার একটা আঁকবো, গ্রাফ আঁকবো। এখানে P থাকবে, এখানে T থাকবে, এখানে দিলাম হচ্ছে মনে করো তোমার একটা স্লোপ বা ট্যানজেন্ট রাখলাম। তো খেয়াল করে দেখো সেম, এইখানের প্রত্যেকটা পয়েন্টে ভি সেম, তার মানে ধরে নিলাম এটা V2। ঠিক তেমনি এখানে আরেকটা আঁকলাম V1, এখানে আরেকটা আঁকলাম V3। তো এইখানেও তোমাদের অ্যান্সার গুলো দিয়ে দাও, একটু দেখি। আমি দেখে দেখে পরে একসাথে অ্যান্সার গুলো দিব, দেখবেন। কারণ আমি একসাথে অ্যান্সার দিতে থাকলে তোমরা পারবা, পারলে পরে হচ্ছে ওই কপি করবা, এখন তো কপি করতে দেওয়া যাবে না। আলটিমেটলি লেখো, দেখি কোনটা বড় মনে হয় তোমাদের কাছে। আর আমি পুরোটা শেষ করে আবার রিভিউ দিব, যেহেতু অনেকে জয়েন করছো আবার, সো এটা নিয়ে প্যারা নাই। তো তখনই অ্যান্সার গুলো বলবো আর কি। ভালো অ্যান্সার, V1 নাইলে V3, গুড। আচ্ছা, মানে কোনো কিছু ফিক্স বললাম না, ভালো এটা। আর কেউ? আচ্ছা, V1 V3, হ্যাঁ স্বাভাবিক, এই দুইটার মধ্যেই পড়বে। V2 কি দোষ করছে? V2 এমন করো কেন? V2 তো হইতে পারে, তাই না? মাঝখানে দেখে বাদ পড়ছে না। আচ্ছা, আরেকটা হচ্ছে লাস্ট অফ অল অ্যাভোগাড্রো ল। তো বুঝতেই পারতো এখানে V আর N এর কাহিনী আছে। সো দেখতেই পারতো এখানে যদি V যায়, প্রপোর্শনাল হইলেই এরকম স্ট্রেট লাইন টাইপের যাবে, V যাবে। আচ্ছা, পিটা তোমরা চাইলে হচ্ছে মিলাইতে পারো, হ্যাঁ পিটা চাইলে মিলাইতে পারো আর কি, ডট না দিয়ে। তো দেখো V is proportional to N, তো এটাকে আমরা তাহলে কি করতে পারি দেখো ঠান্ডা মাথায়। তাহলে এখানে দেখো T আর P কনস্ট্যান্ট, তার মানে এটা কি কি হইতে পারে বলো তো? আইসোথার্মিক প্লাস আইসোবারিক, দুইটাই কিন্তু। খেয়াল করছো? আইসোথার্মিক প্লাস আইসোবারিক দুইটাই হইতে পারে। আচ্ছা, না আমি ফেসবুকের লাইভেরও কমেন্ট দেখতেছি অ্যাকচুয়ালি, হ্যাঁ তো ওখানেও করতে পারো, সমস্যা নেই। তো দেখো, তো এটা হচ্ছে আইসোথার্মিক হইতে পারে অথবা আইসোবারিকও হইতে পারে, দুইটাই হইতে পারে। তো এরকম জিনিসটা হবে, ঠান্ডা মাথা চিন্তা করো। সো ওই যে স্বাভাবিক, এখানে তাহলে তিনটা যদি লাইন আঁকি আমি, তাহলে সেম এটার জন্য মনে করো T1, তারপর P1, এটার জন্য দিলাম মনে করো T2, P2, এটার জন্য দিলাম T3, P3। তো অবভিয়াসলি এখানে কোনটা বড় হবে কোনটা ছোট হবে একটু চিন্তা ভাবনা করে বলো তো। আচ্ছা, ফেসবুকেও কয়েকজন অ্যান্সার দিছো, প্লাস হচ্ছে জুমেও কয়েকজন অ্যান্সার দিছো, গুড। হ্যাঁ, সব জায়গায় লাইভ চলতেছে। সো হ্যাঁ, 1 নাইলে 3। মাহিন, গুড। মাহিন একদম মাঝখানের পথে হাঁটো, গুড, ভালো জিনিস। ওকে, ভালো। সো তোমাদের অ্যান্সার গুলো আমি দেখলাম, মোটামুটি অনেকে অ্যান্সার দিছো, অনেকে অ্যান্সার দিয়ে রাখছো, তো এটা ভালো। এখন একটু চিন্তা করে দেখো ঠান্ডা মাথায়, যে এই অ্যান্সার গুলা আমাদের অ্যাকচুয়ালি কোনটা হইতে পারে এটা আমরা কেমনে বুঝবো খুব ইজিলি। আচ্ছা, খুব ইজিলি বোঝার জন্য আমি একটু পেনের কালারটা চেঞ্জ করি, একটু ঠান্ডা মাথায় বোঝানোর ট্রাই করি। দেখো, একটা ফর্মুলা দিয়ে আরেকটা ফর্মুলার হেল্প নিয়ে আমরা হচ্ছে এই জিনিসগুলো ইজিলি সলভ করতে পারবো, আর কিচ্ছু করা লাগবে না। হ্যাঁ, দেখো খেয়াল করো, আমরা কি করব, এরকম একটা এই যে লাইন টানবো, ঠিক আছে, ভার্টিক্যাল লাইন টানবো, টেনে প্রত্যেকটা পয়েন্ট গুলো মিলাই দিব, প্রত্যেকটা পয়েন্ট মিলাই দিলাম। ছোট ছোট কাজ, এরকম পয়েন্ট গুলো মিলাই দিলাম, দিছি। দেওয়ার পরে আমরা কি করব দেখো, এই প্রথমটার নাম দিলাম মনে করো V1, পরেরটার নাম দিলাম V2, পরেরটার নাম দিলাম V3। তো দেখাই যাচ্ছে y axis বরাবর V1 is greater than V2 is greater than V3। ঠান্ডা মাথায় দেখো এরকম। আর খেয়াল করে দেখো V1 এর সাথে করেসপন্ডিং কে আছে এখানে? T1। এখন এটা না একটু সহজভাবে চিন্তা করা যায়, V আর T এর সম্পর্কটা কেমন, রিলেশনটা কেমন বলো তো? V আর T এর ক্ষেত্রে কোন একটা লতে আমরা কিন্তু দেখছি, কোথায়? চার্লস লতে। V আর T এর রিলেশন কি? প্রপোর্শনাল। সো বুঝতেই পারতেছো V1 যদি বড় হয় তাহলে অবশ্যই T1 দেন T2 দেন হচ্ছে T3। ঠান্ডা মাথায় একটু চিন্তা করো আগে, ওকে? এটা ইংলিশ ভার্সনের ক্লাস, হ্যাঁ ইংলিশ ভার্সনের ক্লাস, ওকে? ঠান্ডা মাথায় আগে একটু চিন্তা করো, তারপর আমি জিনিসটা আরেকবার রিপিট করতেছি, পাশেরটার জন্য রিপিট করবো, ওকে? মনোযোগ দিয়ে শুনি এবার, লাস্ট আরেকটা ট্রাই। দেখো, প্রথমে আমরা একটা ভার্টিক্যাল লাইন টানলাম, টানার পরে এই পয়েন্টগুলো মিলাই দিব, প্রত্যেকটা পয়েন্ট মিলাই দিলাম। মনে করো এটার নাম দিলাম V1, এটার নাম দিলাম V2, এটার নাম দিলাম V3। তো বুঝাই যাইতেছে যদি যেহেতু y axis উপরে গেলে বাড়তে থাকে, তাহলে কি V1 গ্রেটার দেন V2 গ্রেটার দেন V3, ওকে? সো একটু খেয়াল করে দেখো V আর P এর সম্পর্কটা কেমন বলো?
প্রপোর্শনাল নাকি ইনভার্সলি প্রপোর্শনাল বলো? ভি আর পি এর সম্পর্কটা কেমন, রিলেশনটা কেমন? ইনভার্সলি প্রপোর্শনাল। কোথায় দেখছি? এই যে ইজিলি বয়েলস লতে দেখছি। ওকে, তাহলে আমরা কি বলতে পারি? ভি1 এর বদলে আমরা কি লিখতে পারি? 1/p1, দেন এটা লিখতে পারি 1/p2, দেন এটা লিখতে পারি 1/p3। তো সেইখান থেকে আমরা লিখতে পারি p3 p2 p1। বুঝতে পারছো? যেহেতু ইনভার্স রিলেশন। এখন কনসেপ্ট গুলা খেয়াল হইতেছে তোমাদের সবার? একটু চ্যাট বক্সে লেখো তো। এখন জিনিসগুলো একটু একটু বুঝতেছি আমরা যে কেমনে অ্যাপ্লাই করতে হয়, যে কে বড় কে ছোট এই জিনিসগুলোর ক্ষেত্রে। এই গ্রাফগুলো প্রচুর আসে, প্রচুর, হ্যাঁ প্রচুর আসে। আচ্ছা গেল। তাহলে সবাই এখন সুন্দর করে বলে ফেলো, এই 3 নম্বরে সবচেয়ে বড় কে? মানে এই লর মধ্যে, গে লুসাকের লর মধ্যে কে সবচেয়ে বড় বলো, ঠান্ডা মাথায় চিন্তা করে। গুড, যাদের যাদের হয়েছে কংগ্রাচুলেশনস, তোমরা আগে থেকেই পারো। হ্যাঁ, সেম কাহিনী, একটা লম্বা দাগ দিব ভার্টিক্যাল লাইন, দেন হচ্ছে মিলাই দিব এমনিতে ওয়াই অ্যাক্সিস এর সাথে। মিলাই দেওয়ার পর বুঝছো এটা নাম p1, এটা নাম p2, এটা নাম p3। সো বোঝাই যাইতেছে p1 গ্রেটার দেন p2 গ্রেটার দেন p3। সো p আর v এর একটু আগে বললাম রিলেশন হচ্ছে উল্টা। সো বলতেই পারি v3 v2 v1। শেষ, অ্যানসার কিন্তু পেয়ে গেছো অলরেডি। ওকে, অ্যানসার অলরেডি পেয়ে গেছো। তাহলে আশা করি তোমরা কিন্তু জিনিসগুলো বুঝতেছো। হ্যাঁ, ওকে, লাস্ট বাট নট দ্য লিস্ট, এবার বলো এটার ক্ষেত্রে কি হবে রিলেশনটা? কুইক, অ্যাভোগাড্রো লর ক্ষেত্রে এইখানে রিলেশনটা কি হবে বলো? গুড, এই তো ভালো বলো। দেখো ভি এর সাথে টি এর রিলেশন, এই যে লম্বা লম্বা দাগ এরকম একটা দিলা, v1 v2 v3। যেহেতু v1 গ্রেটার দেন v2 গ্রেটার দেন v3 বড়, সো এটার সাথে t1 গ্রেটার দেন t2 গ্রেটার দেন t3 হবে। আর p হবে উল্টা, p3 p2 p1। যেহেতু এদের সাথে রিলেশন হচ্ছে প্রপোর্শনাল, প্রপোর্শনাল, আর এর সাথে রিলেশন হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। ওকে, কনসেপ্ট ক্লিয়ার সবার একদম? বলো চ্যাট বক্সে একটু জানাও, দুই জায়গাতেই কুইক কুইক। ওকে, ভেরি গুড। তাহলে কনসেপ্ট একদম ক্লিয়ার হয়ে যাওয়ার কথা ইনশাল্লাহ। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, তাহলে মোটামুটি আমাদের কিন্তু এই জিনিসটা কভার হয়ে যাওয়ার কথা ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা না দরকার পড়বে না তাসিন প্রেশারেরটা। হ্যাঁ, আচ্ছা, সো এটা তাহলে আমাদের আশা করি কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে। তাহলে গ্রাফ রিলেটেড যে কোনো কোয়েশ্চেন আসলে আশা করি অ্যাটলিস্ট চেষ্টা করব আমরা, হ্যাঁ, আনসারটা কিভাবে করতে হয় এই জিনিসটা দেওয়ার। আচ্ছা, তো চলো এবার একটু সামনের দিকে যাই। কি বললা? আচ্ছা ভাই, অ্যাভোগাড্রো ল এর লাইনের কোনো নেম নেই? হ্যাঁ আছে তো, ওই যে দুইটা নেমই বলতে পারবা, মানে এটাকে আইসোথার্মিকও বলতে পারবা, আইসোবারিকও বলতে পারবা, যেহেতু পিও কনস্ট্যান্ট টিও কনস্ট্যান্ট, বুঝছো? এরকম আর কি, আশা করি বুঝতে পারছো জুবাইর। আচ্ছা, লাইন তিনটা আঁকছি এই কারণে যাতে আমি তিনটার মধ্যে কম্পারিজন করতে পারি বা কম্পেয়ার করতে পারি, বুঝছো না? এই ওকে, তো দেখি কৃষ্ণ একটা প্রশ্ন করছো দেখলাম, ভাইয়া ভি প্রপোর্শনাল টু টি আর পি প্রপোর্শনাল টু টি হলে পি প্রপোর্শনাল টু ভি হয় না কেন? আচ্ছা, এখানে একটা ভালো ভালো সুন্দর প্রশ্ন করছো। হ্যাঁ, তুমি দেখো তো ভাই, এখানে ভি ইজ প্রপোর্শনাল টু 1/p আর পি ইজ প্রপোর্শনাল টু 1/v। দুইটা একটু সিমিলার লাগলেও আসলে কিন্তু সিমিলার না। হ্যাঁ, তোমরা স্ট্রেট লাইনের ফর্মুলা যেহেতু একটু হলেও দেখছো, একটু খেয়াল করে দেখো, এটাকে ওয়াই ধরতেছো আর এটাকে ধরতেছো এক্স, এখানে কিন্তু উল্টাই যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে ওয়াই আর এটা হয়ে যাচ্ছে এক্স। তোমরা কিন্তু ভালো মতোই জানো ভাইয়া যে এক্স কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, ওয়াই কিন্তু ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। তাহলে দেখো, একটা ফর্মুলা তুমি জাস্ট নিজের মনের মতো উল্টায় লিখলেই ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট উল্টায় যায়। দুইটা কি সেম কথা বলো তো সবাই? দুইটা কিন্তু সেম কথা না। এই কারণে এরকম একটার সাথে একটা রিলেশন করা যায় না। হ্যাঁ, এক্স্যাক্টলি যে কথাটা লেখা থাকবে সেই জিনিসটাই কিন্তু লিখতে হবে। এই জন্যই আমরা মাঝে মাঝে কোশ্চেন করি যে ভাই আমি তো সেমই লিখছি, ফর্মুলা তো একই হয়, তারপরও কাটছে কেন? বুঝছো ব্যাপারটা? আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো যে জিনিসটা কেন এরকম হয়েছে। ওকে, সো এটাদের উপর একটা ক্রস দিই, গেল। তো চলো জিনিসটা একটু বুঝি। মানে মেইন কাহিনী হচ্ছে যে একটা জিনিস মানে ইন্ডিপেন্ডেন্ট আর একটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, মানে আমি যার উপর ডিপেন্ড করি আর যে ডিপেন্ড করায়, দুইটা তো এক জিনিসটা। তা আমি যদি দুইটাকে উল্টায় দেই তাহলে তো হইলো না আসলে। হ্যাঁ, এই
তো চলো দেখি। এবার হচ্ছে একটা ম্যাথ করব, সবাই ক্যালকুলেটর নিয়ে বসো, সবাই এখন আমার অ্যান্সারটা দিবা, ঠান্ডা মাথায় আমাকে অ্যান্সারটা দিবা। তো দেখো প্রশ্নটা একটু মনোযোগ দিয়ে পড়ি, কি লিখছে। 1 meter cube hydrogen gas has a temperature of 17 degrees Celsius. At constant pressure, if the gas is contracted to a volume of এত, then what will be the change in temperature? খেয়াল করো, চেঞ্জ ইন টেম্পারেচার চাইছে, নিউ টেম্পারেচার কিন্তু চাই নাই, চাইছে চেঞ্জ ইন টেম্পারেচার। কোশ্চেন ভালো মতো পড়তে হবে আগে, হ্যাঁ। সো এখানে দেখো কার আর কার কথা লেখা আছে, কনস্ট্যান্ট প্রেসার আছে কিন্তু, খেয়াল করো কনস্ট্যান্ট প্রেসারে কোন ল খাটে বলো, কনস্ট্যান্ট প্রেসারে তাহলে কোন ল খাটবে, প্রেসার যেহেতু কনস্ট্যান্ট তাহলে পি আর এন দুইটাকেই কনস্ট্যান্ট ধরে নাও, কারণ এন এর কথাও বলা নাই। সো আলটিমেটলি এখানে কার আর কার রিলেশনের কথা বলছে বলো তো, ভি ইজ প্রপোর্শনাল টু টি, এটার কথা বলছে, ঠিক আছে। তাহলে আমরা কি ফর্মুলা দাঁড় করাইতে পারি, v1 বাই v2 ইকুয়াল টু t1 বাই t2, সিম্পল, এই ফর্মুলা নিয়ে আসতে পারি। আচ্ছা, টেম্পারেচার, টেম্পারেচার অলওয়েজ আমরা কিসে নিয়ে যাব বলো তো, সেলসিয়াসে রাখবো না কেলভিনে নিয়ে যাবো বলো। বাংলা ভার্সনের ক্লাস হচ্ছে 2:30টায়, দুপুর 2:30টায়। ওকে বলো, সেলসিয়াসে নিয়ে যাবো নাকি ইয়াতে নিয়ে যাবো বলো সবাই, কেলভিনে। হ্যাঁ গুড, কেলভিনে নিতে হলে কি করতে হয়, ধরো এটাকে মনে করো দিলা টি1, টি1 দেওয়া আছে হচ্ছে 17 ডিগ্রি সেলসিয়াস, তার মানে 17 প্লাস 273, তাহলে হয় হচ্ছে 290 কেলভিন। আচ্ছা, এই কে মানে কিন্তু তোমাদের ওই পশ কে না যে হাজার বোঝায়, এই কে মানে কেলভিন বোঝায়, ওকে। আর এটা দেখো v1, v1 কত আসছে 1 মিটার কিউব দেওয়া আছে, v2 দেওয়া আছে কত 0.4 মিটার কিউব, কারণ কন্ট্রাক্ট করা হয়েছে। হ্যাঁ, যারা দুই একজন বাংলা ভার্সনও শুনতেছো, কন্ট্রাক্ট মানে হচ্ছে চাপানো, সংকুচিত করা, ঠিক আছে। তাহলে দেখো v1 এটা, v2 এটা, তাহলে t2 কত এটা আগে বের করতে হবে। তাহলে কুইকলি সবাই একটু বলো তো চ্যাট বক্সে t2 কত আসছে, তাহলে v1 বাই v2 ইকুয়াল টু t1 বাই t2, তাহলে সুতরাং t2 টা কত হচ্ছে t1 ইনটু v2 বাই v1, ওকে। সো আমার এটা আসা উচিত 116 কেলভিন, গুড 116 কেলভিন আসছে না সবার, 116 কেলভিন আশা করি 116 কেলভিন আসছে সবার, হ্যাঁ। সো চেঞ্জ ইন টেম্পারেচার, চেঞ্জ ইন টেম্পারেচার, টেম্পারেচার কি হয়েছে, রাইজ করছে না ফল করছে, টেম্পারেচার কিন্তু ফল করছে অ্যাকচুয়ালি, হ্যাঁ। সো চেঞ্জ ইন টেম্পারেচার কত হবে দেখো, 290 মাইনাস 116, ব্র্যাকেটে একটু লিখে দেবো যে ফল, ফল করছে টেম্পারেচার, হ্যাঁ, বা কমছে। তো এটা কত হয়েছে দেখো 174 কেলভিন, ঠিক আছে 174 কেলভিন, অ্যান্সার কিন্তু এইটা অ্যাকচুয়ালি, ওকে। কারণ এখানে চেঞ্জটা চাইছে, এই ছোট ছোট জিনিসগুলা একটু মাথায় রাখতে হবে তোমাদের সবার, ওকে। এই ছোট ছোট জিনিসগুলো মাথায় রাখতে হবে। এবার চ্যাট বক্সে সবাই জানাও অ্যান্সারটা মিলছে কিনা এবং কোশ্চেনটা বুঝছো কিনা, এবং এই টাইপের কোশ্চেন আসলে ইনশাআল্লাহ পারবো কিনা, সবাই কুইক কুইক জানো, এই ফাঁকে একটু পানি খেয়েছি। আচ্ছা গুড, ক্লিয়ার, তাহলে সবাই আশা করি পারবা। ওকে, হ্যাঁ পসিবল, তাসেন পসিবল, হ্যাঁ অ্যান্সার 174 কে, ভেরি গুড। সো সবাই যেহেতু পারছো তাহলে আশা করি ফিউচারে ওই জিনিসগুলো পারবো, আর আমরা যেহেতু আরো পরে বিস্তারিত পড়বো, আজকে তো জাস্ট একটু ঝাপসা ঝাপসা দেখতেছি, পরে আরো ভালো মতোই পড়বো, হ্যাঁ ওকে। হ্যাঁ যদি উল্লেখ করা না থাকে সায়ন্ত, সেই ক্ষেত্রে ধরতে হবে, হ্যাঁ ওকে। সো চলো এবার একটু সামনে আসি। এখন আমাদের চ্যাপ্টার 1 তাহলে ওভারভিউ মোটামুটি শেষ, বুঝছো। আমরা জাস্ট চ্যাপ্টার 1 এ কি রাখছি, এই ছোটখাটো জিনিসপত্র রাখছি তোমাদের একটু বোঝানোর জন্য, যে কি কি আছে না আছে আর কি, কি কি থাকতে পারে না থাকতে পারে, আরো বহুত কিছু আছে কিন্তু, বুঝছো। এই বিওডি সিওডি এইসব ব্যাপার স্যাপার গুলা, হ্যাঁ পিভি ইকুয়াল টু এনআরটির বিস্তারিত কথাবার্তা, তারপর হচ্ছে যে আইডিয়াল গ্যাস পড়লাম, তারপর হচ্ছে ইয়াগুলো আছে, নন আইডিয়াল গ্যাস গুলো আছে, মানে আমরা যেটাকে বলি রিয়েল গ্যাস, রিয়েল গ্যাসের ক্যারেক্টারিস্টিক্স আছে, অ্যামাগোগ্রাফ আছে, অনেক কিছু আছে, অনেক কিছু। আমরা জাস্ট ছোট্ট একটা জিনিস দেখাইছি যাতে হচ্ছে তোমাদের একটা ওভারভিউ পাও, ঠিক আছে, গেল সিম্পল একটা কথা। এইবার আমরা যেটা পড়বো অর্গানিক কেমিস্ট্রি একটু রিভিউ দিব, ওকে। অর্গানিক কেমিস্ট্রি এই জিনিসটা তোমরা 9-10-এ মোস্ট প্রবাবলি চ্যাপ্টার 11-এ পড়ছিলা, হ্যাঁ চ্যাপ্টার 11-এ মানে অর্গানিক কেমিস্ট্রি একটু টাচ পাইছিলা, যেখানে হচ্ছে একটু একটু নেমিং ছিল, একটু একটু রিয়াকশন ছিল, একটু একটু ওই যে ফাংশনাল গ্রুপগুলো ছিল, হ্যাঁ
এইসব জিনিসপত্রগুলো ছিল। তো আই হোপ যে জিনিসগুলো তোমরা একটু হইলেও বুঝছো। হ্যাঁ, আই হোপ তোমরা একটু হইলেও বুঝছো। সো চলো আমরা একটু দেখি অর্গানিক কেমিস্ট্রিতে কি কি থাকতে পারে। তবে মজার ব্যাপার হচ্ছে যে অর্গানিক কেমিস্ট্রির আগে তো সেকেন্ড পেপার ফুলই অর্গানিক কেমিস্ট্রি ছিল, বুঝছো? তো এখন তো আর অ্যাকচুয়ালি ফুল থাকবে না, এটা একটা চ্যাপ্টার হিসেবে আছে, বাট অ্যাকচুয়ালি এরিয়াটা অনেক ভাস্ট, অনেক ভাস্ট। আমাদের অনেকগুলো টাইপ নিয়ে পড়তে হবে। তো চলো একটু একটু দেখি কি কি টাইপ নিয়ে পড়া লাগবে। আর অর্গানিক কেমিস্ট্রি অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা থেকে অ্যাটলিস্ট 3টা সিকিউ কিন্তু আসে, অ্যাটলিস্ট 3টা সিকিউ। সো স্বাভাবিক, বুঝতেই পারতেছো যে এটা কতটা ইম্পর্টেন্ট জিনিসটা। আচ্ছা, তো ফার্স্ট অফ অল আসো যে এটা একটু ব্ল্যাক রাখা হয়েছে যে জিনিসটা বোঝানোর স্বার্থে। তো দেখো অর্গানিক কম্পাউন্ডের এখানে এই একটা ইয়ে দেওয়া আছে, তোমার সুন্দর করে চার্ট দেওয়া আছে। এই চার্টের মধ্যে অনেকগুলা সেক্টর দেওয়া আছে, কোনটা কোন সেক্টর। আচ্ছা, ফার্স্ট অফ অল একটা জিনিস বলি, তোমাদের অনেকের ভয় টয় লাগে। হ্যাঁ, ভয় টয় লাগে যে হচ্ছে এগুলা অনেক কঠিন কিনা, বা এগুলা পারবো কিনা ভবিষ্যতে পড়তে, হ্যাঁ এরকম কিছু একটা লাগে। বাট অ্যাকচুয়ালি কিন্তু না, জিনিসগুলো কিন্তু অনেক সোজা। অর্গানিক অ্যাকচুয়ালি অনেক সোজা, যদি তুমি রেগুলার ভাইয়া যখন পড়াবো ওই দিনে যদি পড়ে ফেলো, বা অ্যাটলিস্ট তার একদিন পরও যদি পড়ে ফেলো, তাহলে কিন্তু হবে, বুঝছো? সিম্পল, এরকম জিনিসটা মনে রাখো। আচ্ছা, তো দেখো এখানে অর্গানিক কম্পাউন্ড 2 টাইপসের আছে, একটা হচ্ছে অ্যালিফ্যাটিক কম্পাউন্ড, একটা হচ্ছে অ্যারোমেটিক কম্পাউন্ড। তোমরা মজার জিনিস একটা মানে জাস্ট ছোটখাটো একটু এই জিনিসটা জেনে রাখো যে অ্যারোমেটিক আর অ্যালিফ্যাটিক এই দুইটা কম্পাউন্ডকে আলাদা করার জন্য একটা রুল আছে, সেটাকে বলা হচ্ছে হাকেল রুল। হ্যাঁ, হাকেল রুল। এই হাকেল রুলটা অ্যাপ্লাই করে আমরা হচ্ছে যে কোনো একটা আননোন কম্পাউন্ডকে অ্যালিফ্যাটিক আর অ্যারোমেটিক হবে কিনা সেই জায়গায় তাকে হচ্ছে রেখে দিই। ওকে, হাকেল রুলের মাধ্যমে, এটা মনে রাখো। তারপর আসো দেখো প্রত্যেকটা সাইকেলগুলো হালকা হালকা একটু দেখি। তো দেখো অ্যালিফ্যাটিক কম্পাউন্ড হচ্ছে 2 টাইপের মেইনলি, একটা হচ্ছে ওপেন চেইন কম্পাউন্ড, একটা হচ্ছে ক্লোজ চেইন কম্পাউন্ড। ক্লোজ চেইন মানে তো বুঝতেই পারতেছো ক্লোজ চেইন কি, মানে যে জিনিসটা কোনো ওপেন আর কোনো হ্যান্ড নাই, হ্যাঁ নিজেদের মধ্যে একটা সার্কেল আকারে ইয়ে করছে, গঠন করছে, এজন্য প্রত্যেকটা নামে সাইক্লিক ওয়ার্ডটা থাকে। যেহেতু সাইকেল গঠন করছে না, এজন্য প্রত্যেকটা নামে একটা সাইক্লিক শব্দটা থাকে। ক্লিয়ার? আচ্ছা, এরপর দেখো অ্যারোমেটিকও কিন্তু 2 টাইপের, মানে সিমিলার টাইপ, তো এই জন্য একসাথে বলে দিচ্ছি। এই যে সেম দেখো, এখানেও হোমোসাইক্লিক হেটারোসাইক্লিক আছে, এখানেও হোমোসাইক্লিক হেটারোসাইক্লিক আছে। তো এখানে একটু ছোট্ট কথা বলি, তোমরা কি বুঝতে পারতেছো হোমোসাইক্লিক বা হেটারোসাইক্লিক কেন বলা হয়? কেউ কি জানো? একটু বলো তো, মানে হোমোসাইক্লিক আর হেটারোসাইক্লিক কেন বলা হয়? একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, হোমোসাইক্লিক আর হেটারোসাইক্লিক কেন বলা হয়? এনি রিজন, বা তোমরা কোনো কিছু ধরতে পারো এরকম কিছু? হ্যাঁ, গুড, মাইন্ড ভালো আনসার দিছো। এনিওয়ান? গুড, ভেরি গুড। আচ্ছা, হোমো মিন্স সব সেম, গুড। আচ্ছা, ব্যাপারগুলো হচ্ছে অনেকটা কিরকম আমি বলি। হোমোসাইকেল যেটা, এটা তো বুঝছোই যে সবগুলো সেম সেম, মানে হচ্ছে এই যে সাইকেলটা, সাইকেলটার প্রত্যেকটা কর্নারে বা সাইকেলটার বেজ হচ্ছে কার্বন, প্রত্যেকটা মাথায় কার্বন থাকবেই। ওকে, প্রত্যেকটা মাথায় কার্বন থাকবেই। হেটারোসাইক্লিক হলে কি হবে জানো? হেটারোসাইক্লিক হলে কার্বন ছাড়াও অন্য কোনো মলিকিউল চলে আসবে, মলিকিউল বা কম্পাউন্ড, অন্য কোনো মলিকিউল বা কম্পাউন্ড চলে আসবে সুন্দর মতো, যদি হেটারো বলি। সেম কিন্তু এটা অ্যালিফ্যাটিক বলো অ্যারোমেটিক বলো, যে কোনো সাইক্লিক কম্পাউন্ডের জন্য কিন্তু এই জিনিসটা খাটবে। হ্যাঁ, ঠান্ডা মাথায় চিন্তা করো তাহলেই বুঝবা। হোমো মানে হচ্ছে সব কার্বন, মানে প্রত্যেকটা বেইজে কর্নারে প্রত্যেকটা কার্বন থাকবে, আর হেটারো মানে হচ্ছে কার্বন ছাড়া অন্য কেউ চলে আসবে, এটা হচ্ছে ব্যাপার। ওকে, সো চলো এই জিনিসটা তাহলে আমরা বুঝলাম। তারপর দেখো ওপেন চেইন কম্পাউন্ড আবার 2 প্রকার, একটা হচ্ছে সিম্পল চেইন, একদম নর্মাল স্ট্রেট লাইনের মতো, আর একটা ব্রাঞ্চ চেইন। এই ব্রাঞ্চ চেইন গুলো আমরা হচ্ছে অনেক টাইপের পড়বো। ব্রাঞ্চ চেইন হচ্ছে 2 টাইপের আছে অ্যাকচুয়ালি, বেসিক্যালি এখানে তো অন্য 2 টাইপ আছে, আরো 2 টাইপ আছে। একটাকে আমরা বলি আইসো, আরেকটাকে বলি আমরা নিও। আইসো মানে 2 ডিগ্রি, নিও মানে 3 ডিগ্রি। হ্যাঁ, 2 ডিগ্রি মানে হচ্ছে 1 ব্রাঞ্চ, হ্যাঁ 3 ডিগ্রি মানে হচ্ছে ডাবল ব্রাঞ্চ। ঠিক আছে, ডাবল ব্রাঞ্চ, এগুলো আমরা আরো বিস্তারিত দেখবো, আমরা জাস্ট এখানে একটু হালকা একটা ওভারভিউ টাইপের দিতেছি, বুঝছো? এই তো গেল। তারপর দেখো স্যাচুরেটেড, এই সিম্পল চেন আবার 2 টাইপসের আছে, স্যাচুরেটেড, আনস্যাচুরেটেড। স্যাচুরেটেড মানে তো যে অ্যালকেন, আর আনস্যাচুরেটেড মানে হচ্ছে অ্যালকিন আর অ্যালকাইন। হ্যাঁ, এটা সিম্পল চেইনের মধ্যে। আর ব্রাঞ্চ চেইনের মধ্যেও কিন্তু ওরকম জিনিসপত্রই পড়ে, কিন্তু ব্রাঞ্চ গুলাতে ওই যে খালি ব্রাঞ্চ থাকে আর কি। স্যাচুরেটেড আনস্যাচুরেটেড বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়? স্যাচুরেটেড মানে সবগুলো সিঙ্গেল বন্ড, হ্যাঁ সিঙ্গেল বন্ড, অল সিঙ্গেল বন্ড। আর আনস্যাচুরেটেড মানে
ডাবল অর ট্রিপল বন্ড থাকে কিন্তু, ঠিক আছে, ডাবল অর ট্রিপল বন্ড এরকম, ঠিক আছে। তো ঠান্ডা মাথায় জিনিসগুলো একটু শুনো। ওকে, সো মোটামুটি আমরা অর্গানিক কম্পাউন্ড রিলেটেড তাহলে একটা ছোট্টখাটো ওভারভিউ পাইলাম আশা করি, যে যেখানে আমরা অর্গানিকের মেইন দুইটা কম্পাউন্ড যেটা এলিফ্যাটিক অ্যারোমেটিক, এই দুইটাকে আলাদা করি কিসের বেজে, হাকেল রুলের বেজে। দেন তাদেরকে আমরা দেখো বিভিন্ন সাইকেলে ইয়া করে কনভার্ট করি। যদি ক্লোজ চেইন হয় তাহলে হোমো হেটারো, অথবা অ্যারোমেটিকের মধ্যে এটা হয় হোমো হেটারো। হোমো কাকে বলতাম, যদি প্রত্যেকটা কর্নারে বা বেজে কার্বন থাকে, আর কার্বন ছাড়া অন্য কিছু থাকলে হেটারো বলতাম। দেন আমরা ওপেন চেইনের মধ্যে আসলাম। ওপেন চেইন হচ্ছে জাস্ট একটা নর্মাল চেইন হবে, অর ব্রাঞ্চ হবে। যদি সিঙ্গেল ব্রাঞ্চ হয় তাহলে আইসো বলি, আর ডাবল ব্রাঞ্চ হলে নিও বলি। আর সিম্পল চেইনকে আমরা 1 ডিগ্রি বলি অ্যাকচুয়ালি, এটাকে আমরা 1 ডিগ্রি বলি সিম্পল চেইনকে। তো দেন হয় স্যাচুরেটেড, আনস্যাচুরেটেড। স্যাচুরেটেড মানে সব সিঙ্গেল বন্ড, আনস্যাচুরেটেড মানে ডাবল বন্ড আর ট্রিপল বন্ড থাকবে। তো আশা করি একটা ছোট্টখাটো ওভারভিউ পেয়ে গেছো তোমরা অর্গানিক রিলেটেড। আচ্ছা, এবার আসি প্রায়োরিটি অর্ডার অফ ফাংশনাল গ্রুপস। এই জিনিসগুলো আমরা আস্তে আস্তে আরো শিখবো, যখন আমরা নেমিং পড়বো না তখন আমরা জিনিসগুলো শিখবো। তো নেমিং পড়ার আগে আমরা যে জিনিসগুলোতে একটু ফোকাস করা দরকার বলে মনে করি, তার মধ্যে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে দেখো এই নামগুলো। তোমরা নামগুলো একটু দেখো, এগুলো প্রত্যেকে ফাংশনাল গ্রুপ। এখন হোয়াট ইজ ফাংশনাল গ্রুপ? ফাংশনাল গ্রুপ হচ্ছে যাদের মনে করো পাওয়ার আছে, যারা অল্প, মনে করো এখানে একটা সামথিং বিশাল, এক মিনিট আমি একটু কালারটা চেঞ্জ করি। আচ্ছা, মনে করো এখানে আর আছে, আর তো মানে অ্যালকাইল গ্রুপ, হ্যাঁ। এটার সাথে যদি একটা ওইচ থাকে তাহলে হয়ে যায় অ্যালকোহল। এটার সাথে যদি জাস্ট একটা এইচ থাকে তাহলে হয়ে যায় অ্যালকেন। আবার এটার সাথে যদি সি ডাবল এইচ থাকে তখন হয়ে যায় অ্যাসিড। তো একটু খেয়াল করে দেখো, এই যে এই ছোট্ট ছোট্ট জিনিসগুলা যারা থাকলে কমপ্লিটলি একটা কি হয়, কম্পাউন্ডের ক্যারেক্টারিস্টিক্সই চেঞ্জ হয়ে যায়। ওকে, সো এটাকে কিন্তু আমরা বলতেছি ফাংশনাল গ্রুপ। আশা করি আমাদের সবারই মনে আছে, তাই না ভাইয়া? সবাই একটু বলো তো চ্যাট বক্সে, ফাংশনাল গ্রুপ কি, যে পুরা কম্পাউন্ডের ক্যারেক্টারিস্টিক্সকে কন্ট্রোল করে। এটা তো আমরা জানি, তাই না? বলো তো। আচ্ছা, এটা আশা করি আমরা তাহলে সবাই জানি। ভেরি গুড। সো এই জিনিসটা যেহেতু বুঝি, তাহলে আমাদের ছোটখাটো আরেকটা জিনিস বোঝা লাগবে, যে এই যে ফাংশনাল গ্রুপটা যে আমরা বললাম, এই ফাংশনাল গ্রুপের মধ্যেও একটা প্রায়োরিটি অর্ডার আছে। প্রায়োরিটি অর্ডার বলতে মনে করো আইজি তো সবচেয়ে উপরে, আর মনে করো আইজির চেয়ে ছোট কিন্তু অনেকে আছে, এসপি আছে, এসপি আছে, তোমার ওসি আছে, হ্যাঁ, ওনার কিন্তু আইজির নিচে। তো মনে করো যখন একটা এসপি আর একটা ওসি থাকবে তখন কিন্তু এসপির পাওয়ার বেশি। আবার যখন একটা এসপি আর এসপি থাকবে তখন কিন্তু আবার এসপির পাওয়ার বেশি। বুঝছো ব্যাপারগুলা? মানে প্রায়োরিটি অর্ডার। সো যেমন মনে করো একটা কম্পাউন্ডের মধ্যে অ্যালকিনও আছে, অ্যালকাইনও আছে, তো সেই ক্ষেত্রে আবার কম্পাউন্ডটা হবে অ্যালকিনের, মানে যে উপরে কম্পাউন্ডটা তার। বুঝছো? যার পাওয়ার বেশি সে হচ্ছে কম্পাউন্ডটাকে কন্ট্রোল করে, সহজ কথা। তো দেখো কি কি আছে, অ্যালকেন, অ্যালকাইন, অ্যালকিন, অ্যামিন, অ্যালকোহল, কিটোন, অ্যালডিহাইড, নাইট্রাইল বা সায়ানাইড, অ্যাসিড অ্যামাইড, অ্যাসিড হ্যালাইড, সালফোনিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড, আর কি নাই, আরো বহুত আছে, অনেক আছে। কিন্তু জাস্ট যেগুলো আর কি বেশি বেশি আসে, যেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, সেগুলো হচ্ছে এখানে লেখা হয়েছে। তো বুঝতেই পারতেছো সবচেয়ে বেশি পাওয়ারফুল কে অর্গানিক কম্পাউন্ড গুলার ক্ষেত্রে, সেটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। তার মানে কার্বক্সিলিক অ্যাসিড যখন থাকবে, এই যে দেখো তাদের ফাংশনাল গ্রুপগুলো দেখে নাও, কার্বক্সিলিক অ্যাসিড যখন থাকবে তখন হচ্ছে ওরই হবে কম্পাউন্ডটা, বাকিরা কিন্তু জাস্ট ফলো করবে, আর কিচ্ছু না, হ্যাঁ। আচ্ছা, সাফিক্স প্রিফিক্স যেগুলো লেখা আছে এগুলো হচ্ছে আমরা যখন নেমিং আছে না ভাইয়া, তখন আমরা এই জিনিসগুলো পড়বো। সো এগুলো নিয়ে প্যারা নেওয়ার কোনো দরকার নাই, ঠিক আছে? আচ্ছা, তাহলে আশা করি প্রায়োরিটি অর্ডার গুলো তোমরা দেখছো না? একটু সবাই রিডিং দাও, রিডিং দিয়ে চ্যাট বক্সে ডি লেখো, ডি মানে ডান। তাহলে ভাই একটু সামনের দিকে যাবো, একটু রিডিং দাও সবাই। পুষ্পিতা কি লিখছো? ভাইয়া ভাইয়া আমি তো ফার্স্ট ইয়ারের কোর্সটা করিনি, সেক্ষেত্রে আমি কিভাবে সমস্যা নাই, ফার্স্ট ইয়ার যেহেতু করো নাই, আমাদের ফার্স্ট ইয়ারের হচ্ছে যদি নিউ পর্ব আসে তাহলে তো আসলো, অথবা তুমি যে সেকেন্ড ইয়ারের সাথে একসাথে ইয়ে করো, কো রিলেট করো, করতে থাকো, হ্যাঁ। এই একই সেম মাহিন, নাইট্রাইল সাইনের সেম জিনিস, হ্যাঁ। ওকে, ডান, গুড। ওকে, সো সবাই মোটামুটি দিয়ে দিছো, ভেরি গুড। আচ্ছা পোলাপান, তোমরা হালকা পাতলা তো বুঝতেছো যে ভাইয়া কি বগর বগর করতেছে নাকি এমনি বগর বগর করতেছে, বলো তো? হালকা পাতলা তো বুঝতেছো আশা করি, তাই না? ওকে, একটু চেষ্টা করো যে হালকা পাতলা এখানেই যদি একটু পড়ে ফেলতে পারো, তাহলে কিন্তু মোটামুটি মনে করো পরবর্তীতে একটু ইজিয়ার হবে আর কি, এই আর কিছু না। আচ্ছা, গুড, বুঝতেছো, গুড, থ্যাংক ইউ। সো চলো আমরা এখন একটু সামনের দিকে যাই। ওকে, তো আমরা বেসিক্যালি অর্গানিক যে রিঅ্যাকশন গুলো আছে
এই অর্গানিক রিঅ্যাকশন গুলাকে 4টা পার্টে ডিভাইড করতে পারি, বুঝছো? এই 4 টাইপের রিঅ্যাকশন হচ্ছে মেইনলি অকার হয়। একটা হচ্ছে এডিশন, এলিমিনেশন, সাবস্টিটিউশন, আইসোমারিজম। তো এডিশন মানে তো জানো, যোগ করা, হ্যাঁ, দুইটা জিনিস অ্যাড করা। এলিমিনেশন মানে হচ্ছে কোনো একটা জিনিস থেকে সরায় নেওয়া, বুঝছো, মানে রিমুভ করা। সাবস্টিটিউশন মানে হচ্ছে কোনো একটা জিনিসকে সাবস্টিটিউট করা। আর আইসোমারিজম মানে হচ্ছে যে একই ফরম্যাটের জিনিসপত্র অনেক টাইপের হইতে পারে, সেই জিনিসটা, বুঝছো, এরকম ব্যাপার স্যাপার। সো চলো জিনিস একটু পড়া ট্রাই করি, দেখি কি হয়। তো এডিশন রিঅ্যাকশনের একটা এক্সাম্পল দিই। মনে করো আছে CH2 ডাবল বন্ড CH2, বলো এই কম্পাউন্ডের নাম কি? এটা কিন্তু পারা উচিত 9-10 এর ইয়ে অনুযায়ী, নলেজ অনুযায়ী। বলো এই কম্পাউন্ডের নামটা কি? ওকে, ভেরি গুড। এটার নাম হচ্ছে ইথিন। হ্যাঁ, ইথিন। আচ্ছা, ইথিনের সাথে মনে করো আমি হাইড্রোজেন অ্যাড করব, নিকেলের প্রেজেন্সে 180 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। তখন কি হলো? CH3 CH3। এটা হচ্ছে একটা এডিশন রিঅ্যাকশন বা সংযোজন বিক্রিয়া। হ্যাঁ, বাংলায় সংযোজন বিক্রিয়া বলা হয়। এটা হচ্ছে এডিশন রিঅ্যাকশন। এলিমিনেশন আসি। এলিমিনেশনে একটা মজার জিনিস দেখাই, দেখো মনে করো তোমার কাছে আছে CH3 CH2 Br, এই জিনিসটা আছে। এটার সাথে মনে করো আমি দিলাম KOH, দুইটা ভার্সন আছে। একটা দিলাম অ্যাকুয়াস, আরেকটা দিলাম KOH অ্যালকোহলীয়। দুইটা নিয়ে আমি এক্সপ্লেন করতেছি, ঠান্ডা মাথায় শুনো, মজা বাবা। আচ্ছা, তো অ্যাকুয়াস যেটা, অ্যাকুয়াস ভার্সনটার কাজ হচ্ছে সাবস্টিটিউশন করা, সাবস্টিটিউশন করা। অ্যালকোহলিক ভার্সনটার কাজ হচ্ছে এলিমিনেশন করা, এলিমিনেশন করা। ঠিক আছে, এই জিনিসটা একটু চিন্তা করে দেখো। হ্যাঁ, ওকে। তো এখন হ্যাঁ, ইংলিশ ভার্সনের কোর্স এটা, আপাতত ইংলিশ ভার্সন, এটা বাংলা ইংলিশ দুইটার জন্যই আছে। হ্যাঁ, ওকে। সো দেখো, তো সাবস্টিটিউশন করবে কিভাবে, দেখো এই ওএইচটা এই ব্রোমিনকে সাবস্টিটিউট করবে। সো এখানে কি ফর্ম করবে দেখো, CH3 CH2OH, মানে একটা অ্যালকোহল ফর্ম করলো প্লাস KBr। এটা হচ্ছে সাবস্টিটিউশন রিঅ্যাকশন। আর এলিমিনেশনে কি হয় জানো, এই পটাশিয়াম এই ব্রোমিনের সাথে রিঅ্যাক্ট করবে, এখান থেকে একটা হাইড্রোজেন ওই হাইড্রোজেনকে এই ওএইচটা নিয়ে যাবে। মানে ইলিমিনেট মানে হচ্ছে খালি চলেই যাবে, বুঝছো? ইলিমিনেট মানে হচ্ছে চলেই যাবে। ইলিমিনেশন মানে হচ্ছে চলে যাওয়া, মানে কোনো কিছু অ্যাড হবে না বা সাবস্টিটিউট হবে না। আর সাবস্টিটিউশন মানে হচ্ছে এক্সচেঞ্জ করা, হ্যাঁ, আর কিছু না। তো দেখো এখানে কি হবে, একটা KBr হবে প্লাস একটা ওয়াটার হবে, এবং ওদের যেহেতু বন্ড ব্রেক হয়েছে একটা ইথিন ফর্ম করবে। তাহলে দেখো আমরা এডিশন রিঅ্যাকশনও দেখলাম, আমরা সাবস্টিটিউশনও দেখলাম, আমরা এলিমিনেশনও দেখলাম। ওকে, দেন থাকলো আইসোমারিজম। আইসোমারিজমটা অনেক মজার, এটা তোমরা খুব ভালো মতোই দেখছো। দেখো অ্যামোনিয়াম সায়ানেট, এটার নাম তো শুনছো, অ্যামোনিয়াম সায়ানেট। এই অ্যামোনিয়াম সায়ানেটটাকে যদি আমরা হিট করি, তখন এটা কি ফর্ম করে জানো? ইউরিয়া ফর্ম করে। তো এটার নাম কিন্তু তোমরা খুব ভালো মতোই দেখছো। হ্যাঁ, অ্যামোনিয়াম সায়ানেট, অ্যামোনিয়াম, আমি একটু নামটা লিখে দিই, সায়ানেট থেকে ফর্ম করে হচ্ছে ইউরিয়া। ওকে, সো এটা হচ্ছে আইসোমারিজম, মানে কি তাদের হচ্ছে মলিকুলার ফর্মুলা সেম বাট স্ট্রাকচারাল ফর্মুলাটা একটু ভিন্ন, এই আর কি, আর কিছু না। সো মোটামুটি আমরা একটা আইডিয়া পাইছি না সবাই? বলো তো যে অর্গানিক রিঅ্যাকশনের টাইপ গুলা কি কি, একটু চ্যাট বক্সে জানাও তো সবাই। যে 4টা টাইপ আছে, একটা হচ্ছে অ্যাডিশন রিঅ্যাকশন, একটা হচ্ছে এলিমিনেশন রিঅ্যাকশন, একটা সাবস্টিটিউশন, একটা আইসোমারিজম। অ্যাডিশন মানে জাস্ট অ্যাড হবে, নাথিং এলস। এলিমিনেশন মানে জাস্ট রিমুভ হবে। আর সাবস্টিটিউশন মানে হচ্ছে এক্সচেঞ্জ হবে। আর আইসোমারিজম মানে হচ্ছে একই মলিকুলার ফর্মুলা বাট স্ট্রাকচারাল ফর্মুলা ভিন্ন। আর বাংলায় বললে হচ্ছে আণবিক সংকেত একই, গাঠনিক সংকেতটা হচ্ছে ভিন্ন। ওকে, আচ্ছা, ওকে। তাহলে এটা হচ্ছে মোটামুটি থিওরি। সো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো এই ব্যাপারগুলো। থ্যাংক ইউ, রেসপন্সগুলোর জন্য থ্যাংক ইউ। সো চলো এবার হচ্ছে একটু সামনের দিকে আসি। এবার হচ্ছে চ্যাপ্টার 3 স্টার্ট করবো আমরা, যেটা নাম হচ্ছে কোয়ান্টিটেটিভ কেমিস্ট্রি। ওকে, এখন কথা হচ্ছে কোয়ান্টিটেটিভ কেমিস্ট্রিতে আমরা তাহলে কি বলবো? আচ্ছা, এখানে একটা কথা আছে যে ভাই অর্গানিক কেমিস্ট্রি তো শেষ করলাম, এত ছোট অর্গানিক কেমিস্ট্রি জীবনেও না। অর্গানিক কেমিস্ট্রি অনলাইনে পড়তে মোটামুটি 1.5-2 মাস লেগে যাবে। হ্যাঁ, মানে মোটামুটি 15-16টা ক্লাস লেগে যেতে পারে, ঠিক ঠিকানা নাই। হ্যাঁ, সো অর্গানিক কেমিস্ট্রি কিন্তু অ্যাকচুয়ালি বিশাল। আমরা জাস্ট একটা পোর্শন দেখাইলাম। আশা করি যতটুকু দেখাইছি তোমাদের হার্ড লাগে না, লাগছে কি বলো তো?
বুঝছো না? যতটুকু দেখাইছি অতটুকু তো বুঝছো। মানে অ্যাকচুয়ালি কিন্তু কঠিন কিছু না। তুমি যদি একটু মনোযোগ দিয়ে শোনো, একটু যদি বোঝার ট্রাই করো, আর একটু যদি বাসায় প্র্যাকটিস করো, তা আশা করি জিনিসগুলো তোমাদের কাছে কিন্তু ইজিয়ারই মনে হওয়ার কথা। আচ্ছা, গুড, থ্যাংক ইউ রেসপন্সগুলোর জন্য, থ্যাংক ইউ। আচ্ছা, তো আমাদের মোটামুটি চ্যাপ্টার 2 তো ওখানে গেল। এবার চ্যাপ্টার 3 যেটা কোয়ান্টিটেটিভ কেমিস্ট্রি। তো কোয়ান্টিটেটিভ কেমিস্ট্রিতে আমরা বুঝতেই পারতেছো নামটা দেখে, এখানে হচ্ছে মেজারমেন্ট রিলেটেড ব্যাপার স্যাপার অনেক বেশি, বুঝছো? মেজারমেন্ট রিলেটেড সবকিছু মেজারমেন্ট করবে এখানে। এখানে চ্যাপ্টারে পার্ট হচ্ছে দুইটা, এখান থেকে দুইটা সিকিউ আসে, বুঝছো? এখান থেকে দুইটা সিকিউ আসে। তো এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট। দুইটা পোর্শন আছে, একটা হচ্ছে মোটামুটি 9-10 এর পোর্শন, আর একটা হচ্ছে ইন্টারের পোর্শন। 9-10 এর পোর্শন বলতে যে মোল টোল এইসব নিয়ে কোয়েশ্চেন আসে, আর ইন্টারের পোর্শন বলতে টাইট্রেশন নিয়ে কোয়েশ্চেন আসে। ঠিক আছে? সো আমরা দেখবো, আমরা সামনে তো দেখবোই, বহুত কিছু পড়াশোনার ব্যাপার আছে, এগুলো আমরা দেখবো। তো তার আগে একটু সামনে আসি। দেখো, এই চার্টটা, এই চার্টটা ইনশাল্লাহ আমরা যতদিন এই চ্যাপ্টার পড়াবো প্রত্যেকদিন শুরুতে এটা দেখাবো। কেন প্রত্যেকদিন শুরুতে এটা দেখাবো, এটা বা এটার আপডেট স্লাইডটা দেখাবো এই কারণে যে এইগুলার যে অ্যাটমিক মাস গুলো আছে, নাম্বার গুলো আছে, এগুলো খুব ভালো মতো মুখস্থ রাখতে হবে, এবং এগুলা এক্সামে প্রচুর আসে, এবং মাঝে মাঝে অ্যাটমিক মাসটা বলে নাও দেওয়া থাকতে পারে। ওকে, সো এটা কিন্তু একটু মাথায় রাখতে হবে। সো তোমরা সবাই আবার কষ্ট করে পুরো স্লাইডটা ভালো মতো মনোযোগ দিয়ে একবার হইলেও প্রত্যেকটা নাম পড়ো। পড়া শেষ হলে চ্যাট বক্সে একটু ডি লিখবা, ডি মানে ডান, সেম কাহিনী করে ফেলো সবাই। আর যারা ফেসবুক লাইভে আছো তাদের বলতেছি, বাংলা ভার্সনের ক্লাস হচ্ছে 2:30-এ, 2:30টায়। হ্যাঁ, এখন ইংলিশ ভার্সনের ক্লাস চলতেছে। আর ইংলিশ ভার্সনের ক্লাস আমার আগের পুরাতন বাচ্চা কাচ্চা দেখতে পাচ্ছি। গুড, অনেকদিন পর নাম দেখতেছি সবার। হ্যাঁ, যদি খুব বেশি আননোন হয় তাহলে কিন্তু মার্কস দেওয়া থাকবে তাসিন, বুঝছো? এরকম। ওকে, গুড। আচ্ছা, টিপ দে কি বললা ফেসবুকে, বাংলা ভার্সন রেকর্ড করবেন না, করলে কোথায় আপলোড করবেন? এরকম লাইভ ক্লাসই হবে, লাইভ ক্লাস হয়ে উদ্ভাসের পেজে থেকে যাবে এবং তুমি দেখতে পারবা ইনশাল্লাহ, সমস্যা হওয়ার কোনো রিজন নাই। আচ্ছা, ওকে, সো এটা তাহলে দেখতে পাইছো, আশা করি তোমরা সবাই মোটামুটি রিডিং টিডিং দিছো। আরো কয়েকজন বাকি আছো, দিয়ে দে দিয়ে দে সবাই, দেখা হয়েছে নাকি জানাই দাও ভাইকে, অনেক ইম্পর্টেন্ট এই জিনিসটা। হ্যাঁ কাফি, অবশ্যই মনে আছে, কাফি ইন্তিজার, তোমাদের কথা তো মনে থাকবেই, তোমাদের সাথে কতদিন ক্লাস নিছি। আচ্ছা, ওকে, সো অনেক কি ডান লিখছো, ভেরি গুড। মুশফিকুর, বাংলা ভার্সন আর ইংলিশ ভার্সনের মধ্যে ডিফারেন্স আছে? ওই খালি একটা বাংলা একটা ইংলিশে, এইটুকু ডিফারেন্স, বাকি পড়া সব সেম। হুম, কৃষ্ণ ম্যাঙ্গানিজ 54.93 এর জায়গায় 55 লেখা যাবে, অবশ্যই যাবে, জাস্ট একটু প্রিসিশনে ঝামেলা হবে। হ্যাঁ, কিন্তু এই এক্সাক্টটা লেখাই উচিত দেখে এটা উল্লেখ করা হয়েছে, বুঝছো? এক্সাক্টটা লেখা উচিত। হ্যাঁ, আচ্ছা, সো মোটামুটি সবাই যেহেতু দেখছো, সো চলো সামনের দিকে যাই। এখন এই যে আমরা যে মোল নিয়ে পড়ি, এন মানে তো মোল বুঝায়, তাই না? এন মানে হচ্ছে মোল নাম্বার। সো লিখি, দেখো আরেকটা স্লাইড। তাহলে এন হচ্ছে মোল নাম্বার। এন, এটা কি, এটা এটা হচ্ছে কি নাম্বার বলতে পারবা? এই যে ক্যাপিটাল এন দিয়ে কি বোঝায়? এটা দিয়ে কিন্তু আসলে মলিকিউল অর অ্যাটম নাম্বার, মলিকিউল, অ্যাটম অর আয়ন নাম্বার। ঠিক আছে? এন এ দিয়ে কি বোঝায় বলতে পারবা? এন এ, এন এ দিয়ে বোঝায় আসলে অ্যাভোগাড্রো নাম্বার। ঠিক আছে, অ্যাভোগাড্রো নাম্বার গেল। ডাব্লিউ দিয়ে কি বোঝায়? জাস্ট নর্মাল ম্যাস। এম দিয়ে বোঝায় হচ্ছে মলিকুলার ম্যাস, তাই তো? মলিকুলার ম্যাস। ওকে, তারপর পবন লিখছো কি, পড়ালেখা সব সেম, আমি বাংলা ভার্সন তাও এটা দেখতেছি, গুড। একই তো কথা, বাংলা আর ইংলিশের মধ্যে তো এত ডিফারেন্স হওয়ার কথা না রে ভাইয়া, হালকা একটু খালি ট্রান্সলেট করবা, আর তো কিচ্ছু না। হ্যাঁ, মানে মিডিয়াম হলে আলাদা হিসাব ছিল, তাই না?
দেখো ভিএসটিপি মানে হচ্ছে ভলিউম ইন এসটিপি, ভলিউম ইন এসটিপি। এসটিপি মানে তো বুঝো স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। ওকে, আচ্ছা তারপর হচ্ছে ইন্টিজার। বাংলা অনেক কিছু বুঝি না, হ্যাঁ ইংলিশ ভাষানোর জন্য একটু কষ্ট কিন্তু বুঝছো, বাংলা বোঝা ওই সবসময় ইংলিশের মধ্যে থাকলে বাংলাটা একটু ঝামেলা হয়। আচ্ছা, এস কিন্তু মোলারিটি, এস হচ্ছে মোলারিটি, হ্যাঁ মানে কনসেন্ট্রেশন আর কি, সোজা কথা কনসেন্ট্রেশনের একটা পার্ট। কনসেন্ট্রেশন কিন্তু অনেক টাইপ আছে জানো তো, মোলারিটি, তারপর আরো আছে আমি লিখে দিই, মোলারিটি আছে, তারপর মোলালিটি আছে, তারপর আছে তোমার মনে করো পিপিএম আছে, হ্যাঁ অনেক অনেক কিছু আছে কিন্তু কনসেন্ট্রেশনের মধ্যে। হ্যাঁ পিপিএম, পিপিবি, পিপিটি। এখন বলবা পিপিএম কি, পার্টস পার মিলিয়ন, তাহলে বুঝতেই পারতেছে এটা বিলিয়ন, এটা ট্রিলিয়ন, এরকম অনেক কিছু আছে। তারপর ইকুইভ্যালেন্ট ম্যাস আছে, হ্যাঁ অনেক অনেক কিছু আছে, এরকম অনেক কিছু আমরা পড়বো ইনশাল্লাহ সামনে। আচ্ছা, তারপর পি তো জানোই, পি মানে কিন্তু প্রেসার, প্রেসার। তারপর আর কি বলতো, আর আর বলতে পারবা আরটা কি সবাই, এনিথিং? আর হচ্ছে গ্যাস কনস্ট্যান্ট, তাই তো, আইডিয়াল গ্যাস কনস্ট্যান্ট বা জাস্ট গ্যাস কনস্ট্যান্ট লিখলেই বেটার, এটার ভ্যালু তো তোমরা জানবাই। আর টি মানে তো টেম্পারেচার, ঠিক আছে। এই তো এরকম হচ্ছে জিনিসটা গেল, ঠান্ডা মাথায় আমাদের জিনিসটা দেখতে হবে। না না ইন্টিজার রিডবার্গ কনস্ট্যান্ট এটা না, রিডবার্গ হচ্ছে আরএইচ, এটা চ্যাপ্টার ফার্স্ট পেপারে চ্যাপ্টার 1। ওকে, এই আরটা হচ্ছে ইউনিভার্সাল মোলার গ্যাস কনস্ট্যান্ট আর কি। আচ্ছা, তো ধরো ইউনিভার্সাল লেখাটা লিখে দিই, ইউনিভার্সাল মোলার গ্যাস কনস্ট্যান্ট। ওকে, সো এইরকম হচ্ছে ব্যাপার স্যাপারগুলো। সো আশা করি জিনিসটা তোমরা বুঝছো যে এখানে কি কি আছে না আছে। তো এইভাবে হচ্ছে জিনিসগুলো পড়ানো হয়। গেল, তো এই রিলেটেড না প্রচুর ম্যাথ আছে আমরা করব। তো সবাই আবার ক্যালকুলেটর নিয়ে একটু বসো, আমরা আবার ম্যাথটা করব। তো ফর্মুলাগুলো দেখো, আমি 1 মিনিট সময় দেই, ঠান্ডা মাথায় ফর্মুলাগুলো দেখো, তারপর বাকিতে আমরা আসতেছি। হুম, ওকে। সো মোটামুটি সবাই আশা করি দেখছো। এবার সামনে আসি চলো। ওকে, সো দেখো এখানে তিনটা তিনটা ম্যাথ আছে, ক্যালকুলেটর নিয়ে বসো। তো চলো তিনটা ম্যাথ একটু একটু করে করে ফেলি। কি লিখছে দেখো, সবগুলো এসটিপি তে, অন্যান্য টেম্পারেচার আমরা করব ক্লাসে, এখানে জাস্ট একটু দেখবো কেমনে ছোটখাটো ক্যালকুলেশন করা হয়। ঠিক আছে, দেখো ক্যালকুলেট দ্য মাস অফ 1 molecule ওয়াটার ইন এসটিপি। তো 1 molecule ওয়াটারের ম্যাস জানতে চাইছে, বুঝছো তো? তাহলে এখানে কোন ফর্মুলাটা ইউজ হবে, ডাব্লিউ মানে এন ইকুয়াল টু আমরা কি কি জানি, ডাব্লিউ বাই এম ম্যাস রিলেটেড, আর মলিকিউল রিলেটেড কোনটা ছিল এন বাই এন এ। সো এই ফর্মুলাটাকে আমরা এভাবে সাজাতে পারি, তার ডাব্লিউ ইকুয়াল টু কি হবে, এন বাই এন এ ইন্টু এম। এন এর ভ্যালু হচ্ছে 1, অ্যাভোগাড্রো নাম্বার হচ্ছে 6.023 ইন্টু 10⁻23 ইন্টু এম কি হবে 18, যেহেতু ওয়াটার বলছে। ঠিক আছে, ওয়াটার বলছে, তাহলে অ্যান্সারটা কত আসে চ্যাট বক্সে লেখো তো সবাই, ক্যালকুলেটরে কুইক কুইক, ভাইয়ের কাছে ক্যালকুলেটর নাই, তোমরা হিসাব করো, তোমরা হিসাব করে ভাইয়াকে জানাও এটার ভ্যালু কত আসে। আচ্ছা, মাহিন একটা অ্যান্সার দিছে 2.99 ইন্টু 10⁻⁻23 গ্রাম দিলাম, যেহেতু এটাকে একটা গ্রাম দিলাম মনে করো। ওকে, বাংলা ভার্সনের ক্লাস 2:30 PM, আড়াইটায়। কথায় করলেও হবে তাসিন, বাট ফর্মুলা দিয়ে করাটা বেটার, বুঝছো? ওকে, তো অনেকের সাথে দেখলাম অ্যান্সারটা মিলতেছে, সো আই গেস এটাই ঠিক আছে। হুম, মেহজাবিনেরটা হইছে, ইন্তিজারেরটা হইছে, গুড। কৃষ্ণরটা হইছে, হুমায়রারটা হইছে, গুড, ভেরি গুড। কত থাকো সবাই, সবাই করো, আরো কয়েকজন অ্যান্সারটা মিলাও, তারপর আমরা বিতে যাচ্ছি। ওকে, আর যারা যারা এ করে ফেলছো তারা বিতে চলে যাও, অলরেডি বিটা করে ফেলা ট্রাই করো। ওকে, তামান্না হইছে, অভিষেক পল হইছে, গুড।
ওকে, তো চলো আমরা একটু সামনে দিয়ে করি। দেখো, ক্যালকুলেট দ্য ভলিউম অফ 6 গ্রাম ওয়াটার ইন এসটিপি। ওকে, তো দেখো এখন আবার সেম, n ইকুয়াল টু ডাব্লিউ বাই এম। হুম, তো এটা ভলিউম বের করতে বলছে না, তো দেখো তাহলে ভি লিটার ডিভাইড বাই 22.4, এই ফর্মুলাটা ইউজ হবে। তাহলে দেখো ভলিউম, তাহলে ডাব্লিউ বাই এম ইন্টু 22.4, তাহলে ডাব্লিউ হচ্ছে 6 গ্রাম, এটা হচ্ছে 18 ইন্টু 22.4 লিটার। তাহলে অ্যান্সারটা কত আসে বলো তো? এটা 7.47। মাহিন অ্যান্সার দিয়ে দিছো, ভেরি গুড। ওকে ওকে, সিদ্দিক পারছো, থাফাতুল পারছো, জয় পারছো, ইন্তিজার পারছো, মেজাবিন পারছো। গুড, ভেরি গুড। কত থাকো সবাই? সোমা সাহা পারছো, গুড। এগুলা ইউনিটারি মেথডে করলে হবে? হ্যাঁ হবে মাহিন, কোনো প্যারা নেই, অবশ্যই ইউনিটারি মেথডে করলে হবে, কিন্তু ফর্মুলা দিয়ে করাটা হচ্ছে স্মার্ট, মানে একটা মুভ আর কি, টিচাররাও পছন্দ করে আর কি, যেহেতু ইজিলি বোঝা যায়। ইউনিটারি মেথড অনেক সময় কথাবার্তা ক্লিয়ার থাকে না। আচ্ছা, হুমায়ুন আঞ্জুম পারছো, আব্দুর রহমান পারছো, আরিয়ান আহমদ পারছো, মুজাহিদুল ইসলাম পারছো, ভেরি গুড। হাসান সিয়ামও পারছো, গুড। এবার তাহলে সিতে চলে যাই, চলো সিটা করি। ক্যালকুলেট দ্য ভলিউম অফ এত মলিকিউল অফ ওয়াটার ইন এসটিপি। ওকে, আমরা এসটিপি তেই তো করতেছি। সায়ন্ত ভাইয়া দেখো এসটিপি তে কিন্তু করতেছি, বুঝছো, এই জন্য। আচ্ছা, তো দেখো এটা ক্যালকুলেটটা করে ফেলি সবাই, কুইক কুইক। তাহলে এখানেও সেম, ভি ভলিউম জানতে চাইছে আর মোল দেওয়া আছে, তাহলে কি ভি লিটার ডিভাইড বাই 22.4 ইকুয়াল টু এন বাই এন এ। তাহলে দেখো ভলিউম কি হবে, এন বাই এন এ ইন্টু 22.4 লিটার। সো অ্যান্সারটা দেখো 7.3053 ইন্টু 10⁻20 divided by 6.023 into 10 to the power 23 into 22.4 লিটার। অ্যান্সার কত আসে? তাহফাতুল একটা অ্যান্সার দিছো 0.027 লিটার, দেখি তো মিলে কিনা। হ্যাঁ, মাহিনের সাথে মিলছে, গুড, ভেরি গুড। বাকিরা? ইন্তিজার, হ্যাঁ মিলছে, হ্যাঁ ঠিক আছে। সীমান্ত মিলছে, গুড। বাকিরা কোথায়? হ্যাঁ, সায়ন্ত, কাফি, উজমা, ওকে, ভেরি গুড। সবারই মোটামুটি মিলছে, শিহাবুদ্দিন মিলছে, গুড। তাহলে দেখো, দেখো ম্যাথ গুলো কি কঠিন লাগলো? ইজি না? এই যে এই সব পোর্শন থেকে একটা সিকিউ আসে, বুঝছো, মানে এই যে এই রিলেটেড পোর্শন থেকে, কনসেন্ট্রেশন কনভার্সেশন রিলেটেড, হ্যাঁ এরকম একটা পোর্শন আছে, তো ওই পোর্শন থেকে একটা কোশ্চেন আছে, বাকি এরকম থাকে। আচ্ছা, তো মোটামুটি আমরা তো অনেকক্ষণ পড়াশোনা করলাম, তো এখন হচ্ছে আমরা একটা ছোট্টখাটো ব্রেক ডিজার্ভ করি। সো চলো আমরা হচ্ছে একটা 5 মিনিটের ব্রেক নেই, 5 মিনিটের ব্রেক, দেন হচ্ছে আমরা আবার ব্যাক টু পড়াশোনায় চলে আসবো। ওকে, একটা 5 মিনিটের ব্রেক নিই। ওকে, সো ব্রেক খেয়ে আপাতত ভাই একটু মাইকটা অফ রাখবো কিছুক্ষণের জন্য, তারপর আবার স্টার্ট করে গল্প টল্প করে তারপর আমরা স্টার্ট করবো। ওকে।
আচ্ছা, যেহেতু আমাদের ব্রেক টাইম এখনো আছে, একটু গল্প টল্প করি তোমাদের সাথে। তারপর বলো, একটু ইজি টিজি তো লাগার কথা, তাই না? মানে শুরু যেহেতু এখনো করি নেই আমরা, আর আমরা তো প্রত্যেকটা চ্যাপ্টার আবার শুরু থেকেই শুরু করব। ওয়েট, একটা রিপিট। ওকে। আচ্ছা, একটা পাইছি, পড়াশোনা মানে প্যারা ভাইয়া। হ্যাঁ, একদম, এটা তো মিথ্যা কথা না, তো সত্যি কথা। কি ভাই, অর্গানিক কেমিস্ট্রিটা কে পড়বো, মানে কোন ওয়েতে যদি একটু গাইডলাইন দেন। হ্যাঁ অবশ্যই, ওইটার জন্যই তো আমরা আছি আর কি, বুঝছো? গাইডলাইন দেবো ইনশাল্লাহ, কোনো প্যারা নাই। জাস্ট একটু ওয়েট করো, হয়ে যাবে, প্যারা নাই। আচ্ছা, উদ্ভাসের আগের পর্বের রেকর্ডিং গুলো, এটা অফিস একটা কল দিও শান্ত। হ্যাঁ, আই থিঙ্ক ইউ উইল গেট ইয়ার অ্যান্সার। আচ্ছা, আর কি, কারো কোনো কোয়েশ্চেন আছে আমার জন্য, করতে পারো চ্যাট বক্সে, ভাইয়া দেখতেছি। তারপর আবার একটু পরে শুরু করবো, আর 2 মিনিট পরে। অর্গানিক কেমিস্ট্রি সবাই বলে কঠিন, আসলে কি তাই? না, একদমই না, অ্যাকচুয়ালি না। মানে একটু মনোযোগ দিয়ে পড়লে অর্গানিকটাই সবচেয়ে ইজি লাগবে, কারণ ওইটাতে মানে অনেক ক্রিয়েটিভিটি খাটানো যায়, বাকিগুলো তো মুখস্থ টাইপ জিনিস। হ্যাঁ, এই অর্গানিকটাই বেশি মজার অ্যাকচুয়ালি। প্যারা তো থাকে হালকা পাতলা, স্বাভাবিক, পড়াশোনা মানে একটু একটু প্যারা তো থাকবেই। বলো ভাই, অর্গানিকে একটা ম্যাথ পাইলাম না ফুল চ্যাপ্টারে। না, অর্গানিকে ম্যাথ নাই তো, ইকুয়েশন করে ইকুয়াল পাবো না, ম্যাথ তো বড় হিসাব। সব ইকুয়েশন ইকুয়েশন ইকুয়েশন, মেকানিজম, তারপর নেমিং রিঅ্যাকশন, বহুত কাহিনী আছে অর্গানিকে। হ্যাঁ, আচ্ছা ভাইয়া, বইটে চান্স পাওয়ার জন্য কিভাবে স্টাডি করা উচিত? বইটে চান্স পাওয়ার আগে ইন্টার ভালো করার জন্য আগে পড়তে হবে, বইটা একটু পরে। আর যা পড়বা এমন ভাবে পড়বা যাতে জিনিসটা আর সেকেন্ড বার পড়া না লাগে। হ্যাঁ, মানে খুব মনোযোগ দিয়ে পড়তে হবে। এই পড়লে সবই সোজা। হ্যাঁ এক্স্যাক্টলি বাবন, ভালো কথা বলছো। থ্যাংক ইউ, তোমার নাম তো ডেল দিয়ে সেভ করা কেন? আচ্ছা, চ্যাপ্টার 4টা কি ইজি? আসতেছি, 4-এ আসবো, টেনশন নিও না, 4-এ আসবো। ওকে, তো মোটামুটি আমরা 5 মিনিটের ব্রেক হয়ে গেছে। সো চলো, এখন হচ্ছে আমরা আবার ব্যাক টু পড়াশোনা। ভাই আপনি সারাদিন কি করেন? আমি সারাদিন অ্যাকচুয়ালি এখন তো পড়াশোনা নাই, এখন কি করি, শুয়ে বসে থাকি, অফিস করি মাঝে মাঝে, এই আর কি। সো চলো স্টার্ট করি। দেখো, এখন আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে এই যে কনসেন্ট্রেশনের হালকা পাতলা পড়াশোনা। ঠিক আছে, দেখো এগুলো তো মনে আছে তাই না? বলো তো, মোলার কনসেন্ট্রেশন কি হয়? 1 মোলার মানে হচ্ছে 1 মোল/লিটার, এটা বলতাম। তারপর এটা তো মনে আছে, সেমি মোলার মানে 0.5 মোলার, মানে 0.5 মোল/লিটার। এগুলো সব ইয়ে দিয়ে পড়তেছি, মোলারিটি দিয়ে পড়তেছি আর কি, বুঝছো? আরো অনেক কিছু আছে, বাট আমরা এখানে সহজভাবে একটু দেখতেছি আর কি। আচ্ছা, না অ্যাডমিশন শর্ট সিলেবাসে হয় না আর কি। হ্যাঁ, অ্যাডমিশন পুরো রাতেই হয়। ওকে, ডেসিমোলার, ডেসিমোলার মানে হচ্ছে 0.1 মোলার, মানে 0.1 মোল/লিটার। আর সেন্টিমোলার হচ্ছে 0.01 মোলার, মানে 0.01 মোল/লিটার। মানে এই দেখো, তোমরা কি একটু খেয়াল করতেছো পিকচারটা দেখে, যে আস্তে আস্তে এই যে যে গ্রিন কালারটা আস্তে আস্তে ফেড হয়ে যাচ্ছে, মানে কি ওই যে কনসেন্ট্রেশন কমতেছে আর কি। ওই যে কড়া লিকারের চা খাই আর পাতলা লিকারের চা খাই, এরকম কথাবার্তা বলি না আমরা? কড়া লিকার মানে কি কনসেন্ট্রেশনটা বেশি, পাতলা লিকার মানে কি কনসেন্ট্রেশনটা কম, এই আর কি। হ্যাঁ, তো এই জিনিসগুলো একটু মাথায় রেখো, তাহলে আশা করি তোমরা বুঝবা। তো এরকম হাজার হাজার কনসেন্ট্রেশনের মানে ম্যাথ করবো, মানে অনেকগুলো টাইপ পড়বো, হ্যাঁ অনেকগুলা কনসেপ্ট পড়বো, তো ওইগুলো নিয়ে ইনশাল্লাহ প্যারা খাওয়ার দরকার নেই, আশা করি আমরা ভালো মতো পড়তে পারবো। আচ্ছা, তাহলে এটা মোটামুটি গেল কনসেন্ট্রেশন। এবার আমাদের শুরু হবে চ্যাপ্টার 4 এর কথাবার্তা হালকা পাতলা। তো দেখো, চ্যাপ্টার 4-এ বেসিক্যালি কি আছে? ইলেকট্রোকেমিস্ট্রি। ও আচ্ছা, আরেকটা কথা, চ্যাপ্টার 3 যেটা আমরা পড়তেছিলাম এখন,
তো চ্যাপ্টার 3 তে যে জাস্ট এইটুকুই তা না, কিন্তু এরপর একটা পোর্শন আছে টাইট্রেশন। টাইট্রেশন তোমরা হয়তো হালকা পাতলা শুনছো যে একটা আননোন কোয়ান্টিটিকে মেজার করার জন্য একটা নোন কোয়ান্টিটি নেওয়া হয়, বা একটা নোন কোয়ান্টিটি হেল্প নেওয়া হয়, তারপর একটা আননোন কোয়ান্টিটিকে মেজার করা হয়। হ্যাঁ, তারপর বাকি কাজ কারবার করা লাগে আর কি। হ্যাঁ, এছাড়া বিয়ার ল্যাম্বার্ট ল আছে, আর অনেক কিছু আছে, জাস্ট একটা ওভারভিউ দিচ্ছি কিন্তু। হ্যাঁ, এই সেন্টিমোলার আগে পড়ো নাই সম্ভবত ইন্টিজার, মানে এমনি পড়ছো, নাম সহ পড়ো নাই। আচ্ছা, এবার আসি ইলেকট্রোকেমিস্ট্রি। ইলেকট্রোকেমিস্ট্রিতে কি আছে দেখো। ইলেকট্রোকেমিস্ট্রির মধ্যে বুঝতেই পারতেছো নামটা দেখে যে এখানে আসলে ইলেকট্রিসিটি টাইপের ব্যাপার স্যাপার অনেক কিছু আছে। হ্যাঁ, ব্যাটারি, তারপর মনে করো যে এই যে ফ্যারাডের ল, ফার্স্ট ল, সেকেন্ড ল, এইসব জিনিসপত্র, তারপর মনে করো মানে বহুত কিছু। হ্যাঁ, বহুত কিছু। তো এরকম অনেক জিনিস আছে। আচ্ছা, তারপর বলছিল টাইট্রেশন তো ভাই ফার্স্ট চ্যাপ্টারের সাথে একটু পড়াইছিলেন। হ্যাঁ, ও তখন একটু লাগছিল দেখে পড়াইছিলাম, এখন তো পুরো ফুল ডিটেইলসে পড়বো। টাইট্রেশন 4টা টাইপের আছে, কেমনে কেমনে যায় না যায়, হ্যাঁ এরকম। তো এগুলো হচ্ছে ক্লাসে দেখাবো। আর চ্যাপ্টার 4 এখন যা যা আছে দেখো, ইলেকট্রোকেমিস্ট্রি। তো এখানে হচ্ছে বেসিক্যালি তোমরা তো শুনছো সম্ভবত সেল 2 টাইপসের আছে, তাই না? ইলেকট্রোকেমিক্যাল সেল, ইলেকট্রোলাইটিক সেল। ইলেকট্রোকেমিক্যাল সেল কি করে, ইলেকট্রোলাইটিক সেল কি করে? হ্যাঁ, একজন হচ্ছে ইলেকট্রিসিটি সাপ্লাই দেয়, একজন ইলেকট্রিসিটি ইউজ করে। হ্যাঁ, এরকম ব্যাপার স্যাপার। তো ইলেকট্রোকেমিস্ট্রি থেকে একটা সিকিউ আসেই। হ্যাঁ, ইলেকট্রোকেমিস্ট্রি থেকে একটা সিকিউ আসেই। এখানে ফ্যারাডের ল রিলেটেড সিডি থাকে, আর সি থাকে জাস্ট, ডি তে হচ্ছে ইয়া থাকে তোমার ওই যে ইকুয়েশন রিলেটেড জিনিসপত্র থাকে। তো এই চ্যাপ্টারটা কিন্তু বেসিক্যালি ইম্পর্টেন্ট, কিন্তু এই চ্যাপ্টারটা একটু ছোট তুলনামূলক। কিন্তু তুমি যদি পড়তে চাও, খুব ইন্টারেস্ট পাওয়ার কথা, মানে আমি নিজে এই জিনিস, এই চ্যাপ্টারের প্রতি খুব ইয়া পাইছি, ফ্যাসিনেশন পাইছিলাম যে এই চ্যাপ্টারটা অনেক মজার। হ্যাঁ, আচ্ছা, তো আসি ইলেকট্রিক্যাল কেমিস্ট্রি ফার্স্টের দিকে কয়েকটা জিনিস বলি তোমাদেরকে, যে টাইপস অফ ইলেকট্রিক কন্ডাক্টর। হ্যাঁ, তোমরা বলো তো ইলেকট্রিক কন্ডাক্টর কয় টাইপের বলো? হ্যাঁ, নো স্টার্টার ইকুয়েশন, না না আব্দুর রহমান ভাইয়া, ওইটা নার্নাস্ট ইকুয়েশন। হ্যাঁ, আচ্ছা বলো তো কন্ডাক্টর কয় প্রকার? আচ্ছা, তো বেসিক্যালি ইলেকট্রিক কন্ডাক্টর হচ্ছে 2 টাইপস আমরা ডিভাইড করি আর কি। একটা হচ্ছে মেটালিক, একটা হচ্ছে ইলেকট্রোলাইটিক। মেটালিক, ইলেকট্রোলাইটিক। হ্যাঁ, তো মেটালিকটা আসলে তোমার মনে করো ইলেকট্রনিক কন্ডাক্টরও কিন্তু বলা হয়, বুঝছো? এটা কিন্তু ইলেকট্রনিক কন্ডাক্টর বলা হয়, ইলেকট্রনিক কন্ডাক্টর। আর এটা কিন্তু বেসিক্যালি আয়ন কন্ডাক্টর। এরকম। তো এরকম করে 2টা টাইপের বলা হয়, আয়ন কন্ডাক্টর একটা, ইলেকট্রোলাইটিক একটা, মেটালয়েড। এখন এদেরও কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট টাইপ আছে, বুঝছো? মেটালিকটা হচ্ছে 3 টাইপের মধ্যে পড়ে। 3 টাইপ কি কি বলতে পারবা কেউ? একটা হচ্ছে সুপার কন্ডাক্টর, একটা হচ্ছে সেমি কন্ডাক্টর, আর এটা হচ্ছে জাস্ট তোমার এই যে জাস্ট কন্ডাক্টর। আমরা এটাকে জাস্ট এমনি বলি নর্মাল কন্ডাক্টর, এরকম। মানে নন কন্ডাক্টর এটার মধ্যে আমরা ইয়ে করি না, ফেলি না আর কি। আর ইলেকট্রোলাইটিকের মধ্যেও 3টা টাইপের আছে, 3টা টাইপের আছে, 3টারই কনসেপচুয়াল টাইপ আছে। একটা হচ্ছে স্ট্রং ইলেকট্রোলাইট, ইলেকট্রোলাইট, একটা হচ্ছে উইক ইলেকট্রোলাইট, আরেকটা আছে নন ইলেকট্রোলাইট। এই নন ইলেকট্রোলাইটের কাজটা কি এটা একটু পরে বলতেছি, এটা অ্যাকচুয়ালি একটা কনসেপ্ট। হ্যাঁ, নন ইলেকট্রোলাইট। আচ্ছা, 3টা জিনিস আমি বলবো, আগে হচ্ছে তোমরা ঠান্ডা মাথায় জিনিসটা একটু দেখো, তারপর বলি। ওকে, সো ব্যাপারটা একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো। মেটালিক কন্ডাক্টর যারা, তারা তো বেসিক্যালি ইলেকট্রন ট্রান্সপোর্ট করে। তো ওইটা কন্ডাক্টর মানে কি, যে তারা হচ্ছে নর্মাল ইলেকট্রন পাস করে। সুপার কন্ডাক্টর মানে হচ্ছে যাদের রেজিস্টিভিটি সুপার লো। সুপার লো যদি রেজিস্টিভিটি হয়, তাহলে তাদের কন্ডাক্টেন্স কি হবে? খুবই হাই হবে। তো এরা হলো সুপার কন্ডাক্টর। সেমি কন্ডাক্টরের নাম কোন ক্ষেত্রে শুনছো বলতে পারবা? একটু চিন্তা করো, আইসিডি তে পড়ছো, ফিজিক্সে পড়বা, সেমি কন্ডাক্টর 9, 10-এ কিন্তু পড়ছো। বলো কোথায় পড়ছো সেমি কন্ডাক্টর ওয়ার্ডটা? কিসের জন্য ইউজ করা হয় এটা? আচ্ছা, সিলিকনের নাম বলছো জুবাইর, গুড। বলো ইলেকট্রনিক্স মাহিন, গুড। জার্মানিয়াম, গুড জুবাইর, ভেরি গুড। অন্য কেউ? সেমিকন্ডাক্টরটা কি কাজে লাগায়, কিসের জন্য লাগায়? পিএন জাংশন, তাসিন, ভেরি গুড। প্রসেসরে লাগে ওর মধ্যে, আচ্ছা ভালো। আর পিএন জাংশন জুবাইর, হ্যাঁ গুড। ক্যাপাসিটর,
সীমান্ত দাস ট্রানজিস্টর, হ্যাঁ ট্রানজিস্টর, গুড সীমান্ত, ভালো জিনিস। ডায়োড, হ্যাঁ গুড। কন্ডাক্টিভিটি, হয়তো এগুলার বিস্তারিত গুলো সামনে পড়বা। তো এরকম ধরনের কন্ডাক্টর গুলা কাজ করে, গুড, থ্যাংক ইউ রেসপন্স গুলা দেওয়ার জন্য, অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, তাহলে এইটা গেল হচ্ছে আমাদের কন্ডাক্টরের ব্যাপার স্যাপার। দেন আছে ইলেকট্রোলাইটিক, যেটা ইলেকট্রোলাইটিক কন্ডাক্টর হচ্ছে 3 টাইপের দেওয়া আছে। ইলেকট্রোলাইটিক কন্ডাক্টর বেসিক্যালি কি করে দেখো, এখানে লেখা আছে ওরা হচ্ছে মেইনলি আয়ন কন্ডাক্ট করে। ওকে, ওরা হচ্ছে মেইনলি আয়ন কন্ডাক্ট করে। এখন আয়ন কন্ডাক্ট করে হচ্ছে, তার মানে এদের মধ্যে কিছু কাহিনী আছে। আয়ন কন্ডাক্ট কারা করে? বেসিক্যালি ওই যে সল্টের কম্পাউন্ড গুলা বা অ্যাসিড বেজের কম্পাউন্ড গুলা, তাই না? এরকম। তাহলে অ্যাসিড বেস বা সল্টের যে কম্পাউন্ড গুলো আছে তারাই বেসিক্যালি আমরা আয়ন কন্ডাক্টর বলবো। তাহলে বলো তো, অ্যাসিড বেজের কথা যেহেতু বলেই ফেলছি, তাহলে বলো তো স্ট্রং ইলেকট্রোলাইট কারা হবে? বলো, স্ট্রং ইলেকট্রোলাইটটা কারা হবে? চিন্তা করো। স্ট্রং অ্যাসিড হবে, ভেরি গুড। স্ট্রং অ্যাসিড, স্ট্রং বেস, ভেরি গুড। এই যে এটাই জানতে চাচ্ছিলাম যে স্ট্রং ইলেকট্রোলাইটটা হবে তাহলে স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস যারা, তারা। তাহলে উইক ইলেকট্রোলাইট হবে যারা উইক অ্যাসিড উইক বেস, তারা। এগুলো নিয়ে তো আমরা ডিটেইলস আলোচনা করবো এই ক্লাসে, এগুলো নিয়ে কোনো প্যারা নাই। কিন্তু জাস্ট এখানে বলার জন্য বলা যে স্ট্রং ইলেকট্রোলাইট হচ্ছে যারা স্ট্রং অ্যাসিড বেস, উইক ইলেকট্রোলাইট হচ্ছে যারা উইক অ্যাসিড বেস। হ্যাঁ, তাহলে বলতে পারবা যে নন ইলেকট্রোলাইট আসলে কারা? বলো, নন ইলেকট্রোলাইট কারা? নিউট্রাল? না না, ব্যাপারটা কিন্তু এরকম না, চিন্তা করো। ইনার্ট গ্যাস না, ইনার্ট গ্যাসের মতো না। পিওর ওয়াটার, হ্যাঁ বলতে পারো। ভালো ভালো একটা কথা বলছো। অর্গানিকরা না, অর্গানিক গুলা তো এই যে উইকের মধ্যেই পড়ে যায়। হ্যাঁ, ওকে, এনিওয়ান? আচ্ছা, এইটা হচ্ছে বেসিক্যালি একটা কনসেপ্ট। কনসেপ্ট বলতে কি বোঝায়? মনে করো তুমি হচ্ছে H2SO4 সালফিউরিক অ্যাসিড, যেটা একটা স্ট্রং অ্যাসিড। এই স্ট্রং অ্যাসিডকে তুমি মনে করো ডিসোসিয়েট করার জন্য রিঅ্যাকশন করলা। এখন বলো তো, তুমি কি 100% পিওর H2SO4 নিয়ে কাজ করতে পারবা? বলো তো, মানে কোনো পানি নেই, পুরোটাই H2SO4, সম্ভব? সম্ভব না। কিন্তু যে কন্টেনার নিয়ে ওইটাই তো ফুটা হয়ে যাবে, তাই না? অনেক স্ট্রং তো, ওইটার সাথে রিঅ্যাকশন করে ফেলবে। তো একটু চিন্তা করে দেখো, ওইটার মধ্যে কি দিতে হয়? ওয়াটার দিতে হয় না? তো যখন আমি ওয়াটারের সাথে এটাকে মিক্সড করি, একটা মিক্সচার বানাই, এই মিক্সচারটা মেইন কাজ কি থাকে, মেইন পারপাস কি থাকে? এই মিক্সচারটার মেইন পারপাস থাকে H2SO4 কে ডিকম্পোজ করা। হ্যাঁ, তো এই যে ওয়াটারটা যে এখানে হেল্প করলো, বুঝছো? ওয়াটারটা যে এখানে হেল্প করলো, ওই হেল্পিং হ্যান্ড গুলাকে বলা হয় নন ইলেকট্রোলাইট। ওকে, এই ওয়াটারটা যে এখানে হেল্প করলো, এই হেল্পিং হ্যান্ড গুলাকে বলা হয় নন ইলেকট্রোলাইট। কারণ আমাদের অনেক সেল আছে, হাইড্রো সেল বলা হয় আর কি, মানে হাইড্রোইলেকট্রিক সেল বলা হয়, হাইড্রোলাইটিক সেল বলা হয়, মানে ওখানে ওয়াটারকে ডিসোসিয়েট করা হয়। তার মানে তখন ওয়াটারটা মেইন, ওইটার তখন নন ইলেকট্রোলাইট না। কিন্তু যখন ওয়াটারকে সাপ্লিমেন্টারি হিসেবে ইউজ করা হয় বা কারো হেল্পার হিসেবে ইউজ করা হয়, তখন হচ্ছে ওইটা হয়ে যাবে নন ইলেকট্রোলাইট। আরেকবার বলি, মনে করো মেইন কাজ আমি করি, আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে একজনকে রাখছি, তাহলে আমি হব, মানে আমি হব হচ্ছে মেইন ইলেকট্রোলাইট, আর আমার অ্যাসিস্ট্যান্ট সে হবে নন ইলেকট্রোলাইট। ওকে, কনসেপ্টটা বুঝছি? মানে হেল্পিং হ্যান্ড আর কি। ঠিক আছে, এই এটা হচ্ছে বেসিক কথাবার্তা। তাহলে আশা করি মোটামুটি একটু একটু কথাবার্তা বুঝছো। ঠিক আছে, একটু একটু বুঝলেই হবে, কারণ ক্লাসে তো মেইন জিনিসগুলোই বুঝবো। আর যারা টেনশন করতেছে যে আজকে যা যা পড়াইতেছি ক্লাসে পড়াবো কিনা, আজকে তো ফ্রি ক্লাস, মেইন ক্লাসে তো আরো অনেক কিছু পড়ানো হবে, একদমই টেনশন নিও না। এই এক একটা ক্লাস বহুত বড় বড় হবে, একদম প্রেশার ছাড়া থাকো। আজকে তো বেশি প্রেশার দিব না, আজকে তো অনেক আরাম করে পড়াইতেছি, ঠান্ডা মাথায় চিল করে পড়াচ্ছি। ঠিক আছে, সো তখনও চিল করেই পড়াবো, কিন্তু তখন কন্টেন্ট একটু বেশি থাকবে, এই আর কি। আচ্ছা, তাহলে গেল, এটা হচ্ছে টাইপস অফ ইলেকট্রিক কন্ডাক্টর। এবার দেখো, এখন একটা খুব বিশ্রী একটা ছবি আছে, এই ছবিটা দেখে তোমরা আশা করি কিছু না কিছু বোঝার ট্রাই করতেছো। যে দেখো, প্রথম পিকচারে বাল্বটা জ্বলে নাই, মাঝখানের পিকচারে বাল্বটা অনেক বেশি জ্বলছে, আর একদম রাইট সাইডের পিকচারে বাল্বটা একদম অল্প জ্বলছে বাট জ্বলছে। ওকে, অল্প জ্বলছে বাট জ্বলছে। তাহলে চিন্তা করে দেখো, ইথানল এখানে যেটা লেখা আছে নো কন্ডাক্টিভিটি, হ্যাঁ, তার মানে নন ইলেকট্রোলাইটের মতো সে কাজ করছে আর কি। হ্যাঁ, মানে এখানে কোনো এক্সট্রা আয়ন নাই যে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করবে, বুঝছো?
এক্সট্রা আয়ন নাই যেটা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করবে। এজন্যই কিন্তু লাইটটা জ্বলেই নেই, মানে কোনো ইলেকট্রনিক মানে ইলেকট্রিসিটি পাস হয়নি। গেল মাঝখানেরটা দেখো কেসিএল ইউজ করা হয়েছে, যেটার কন্ডাক্টিভিটি অনেক হাই, মানে এখানে ফ্রি আয়ন অনেক বেশি। তো এই কারণে কি হয়েছে, লাইটটাও সবচেয়ে বেশি জ্বলছে, কারণ ইলেকট্রিসিটি সবচেয়ে বেশি গেছে এনে, তাই তো। আর একদম লাইটের মানে একদম সাইডেরটা রাইট সাইডেরটা কি ডিম লাইট, ডিম লাইট মানে কি একদম হালকা দুই একটা আয়ন গেছে আর কি, হালকা একটু লাইট জ্বলছে আর কি, বুঝছো, মানে অ্যাসিডিক অ্যাসিড সলিউশন, যেটা কিন্তু উইক উইক ইলেকট্রোলাইট, বুঝছো ব্যাপারটা এরকম। তাহলে এইভাবে হচ্ছে কন্ডাক্টিভিটিটা ডিফাইন করা হয়, বা এইভাবে হচ্ছে কন্ডাক্টিভিটিটা চিন্তা ভাবনা করে আগানো হয়। ওকে, আশা করি জিনিসটা তোমরা বুঝছো। কন্ডাক্টিভিটির কেসটা আমরা সবাই বুঝছি না, বলো তো? আয়ন কিভাবে এই জিনিসটা মানে ভূমিকা রাখতেছে, বলো তো? আশা করি বুঝছি, গুড, ক্লিয়ার। তো এরকম জিনিসপত্রগুলো কিন্তু অ্যাকচুয়ালি মজা, দেখলে কিন্তু ভালো লাগে, তাই না? বুঝলে? এই আচ্ছা, পড়াশোনা নিয়ে কি, আচ্ছা এই শোনো, পড়াশোনা কিন্তু সহজ কিছু না। পড়াশোনা যদি সহজ থাকতো, অশিক্ষিত মানুষ কেন থাকতো? আবার পড়াশোনা কইরেও অশিক্ষিত অনেক মানুষ আছে। তো ব্যাপারটা হচ্ছে, পড়াশোনা কিন্তু অ্যাকচুয়ালি কঠিন জিনিসই, সোজা কোনো দিনও না। পড়াশোনাটা সহজ কখন হয়, যখন মনে করো তোমার ঠেকা থাকে, লাইক তোমার একটা ঠেকা আছে যে না তোমার ভালো করতে হবে বা সামথিং কিছু, এরকম ঠেকা থাকলে পড়াশোনা সোজা হবে, বুঝছো? নইলে কিন্তু অ্যাকচুয়ালি হয় না। আচ্ছা, তো এটা মোটামুটি গেল। তো চলো এবার এটা সামনে আসি। দেখো এখন যেটা দেখবো, ইলেকট্রিক সেল। তাইলে বলো, ইলেকট্রিক সেল কিন্তু ভাইয়া একটু আগে বলছিলাম দুই টাইপের আছে, একটা ইলেকট্রোকেমিক্যাল সেল, একটা ইলেকট্রোলাইটিক সেল। হ্যাঁ, ইলেকট্রোকেমিক্যাল সেল আর ইলেকট্রোলাইটিক সেলের মধ্যে মেইন ডিফারেন্সটা কি বলতে পারবা? বলো। ইলেকট্রোলাইটিক সেল আর ইলেকট্রোকেমিক্যাল সেলের মধ্যে মেইন ডিফারেন্সটা কি বলো? সল্ট ব্রিজ না, সল্ট ব্রিজ তো দুইটার মধ্যে আছে। সল্ট ব্রিজ না, এনিওয়ান, এনিথিং? এটাতে কেমিক্যাল থেকে ইলেকট্রিসিটি আর এটাতে ভাইস ভার্সা। গুড, সায়ন্ত দাস, ভেরি গুড, ভালো ভালো একটা অ্যান্সার দিছো। কিন্তু একটা সহজ উত্তর আছে, একটা ইলেকট্রোকেমিক্যাল নাম আর একটা ইলেকট্রোলাইটিক নাম, দুইটার নামই তো আলাদা, তাহলে দুইটার মধ্যে মেইন পার্থক্য হচ্ছে তাদের ওই ফুল নেম। হ্যাঁ ঠিক আছে, এমনি চিন্তা করলেও হয়, হ্যাঁ একটু সহজভাবে চিন্তা করবো আমরা। আচ্ছা, তো দেখো ইলেকট্রিক সেল যেহেতু দুইটা টাইপের আছে, আমি একটু জিনিসটা লিখি। একটা হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল আর একটা হচ্ছে ইলেকট্রোলাইটিক, তাই তো? ইলেকট্রোলাইটিক। আচ্ছা, এবার একটু চিন্তা করে দেখো, দুইটা কিন্তু একটা কি করে ইলেকট্রিসিটি থেকে কেমিক্যাল রিঅ্যাকশন বানায়, আর একজন কেমিক্যাল রিঅ্যাকশন থেকে ইলেকট্রিসিটি বানায়। সো আমি হচ্ছে এ আর বি দিচ্ছি, এ আর বি দিচ্ছি, আমাকে বলতে পারবা কোনটা ইলেকট্রোলাইটিক সেল? বলো, ইলেকট্রোলাইটিক সেল অ্যাকচুয়ালি কোনটা? গুড, আরে বলবান তো সব পারো, তাহলে তোর কোনো কষ্ট হলো না, দেখছো পড়াশোনা তো সহজ তাহলে। আচ্ছা, তোমাদের বয়সে থাকতে আমি বলছিলাম, আমি এগুলো পারতাম না। আচ্ছা তাহলে গুড, ওকে। তাহলে ইলেকট্রোলাইটিক যেটা ভাইয়া বেসিক্যালি, সেটার কাজটা কি? ইলেকট্রোলাইটিক হচ্ছে, এটা কি করে, ইলেকট্রিসিটি কে কাজে লাগিয়ে কেমিক্যাল রিঅ্যাকশন করে। আর ইলেকট্রোকেমিক্যাল হচ্ছে উল্টাটা করে, সে হচ্ছে কেমিক্যাল রিঅ্যাকশনকে কাজে লাগিয়ে ইলেকট্রিসিটি প্রডিউস করে। তাহলে এটা বেসিক্যালি কি করে, ইলেকট্রিসিটি প্রডিউস করে, আর এখানে হচ্ছে ইলেকট্রিসিটি ইউজ করে, তাই তো? একটা ইলেকট্রিসিটি প্রডিউস করে, একটা হচ্ছে ইলেকট্রিসিটি ইউজ করে। এইবার মজার একটা জিনিস চিন্তা করে দেখো, এইখানে দেখো একটা পাওয়ার সাপ্লাই আছে, কি আছে? পাওয়ার সাপ্লাই। পাওয়ার সাপ্লাই দিয়ে কি করে, ইলেকট্রিসিটি সাপ্লাই দেয়। তার মানে এটা অবভিয়াসলি ইলেকট্রোলাইটিক সেল, যেখানে ইলেকট্রিসিটি ইউজ করা হচ্ছে। তাহলে এইখানে এটা অবভিয়াসলি কি হবে, ইলেকট্রোকেমিক্যাল সেল, যেখানে
কেমিক্যালটাকে ইউজ করে ইলেকট্রিসিটি প্রডিউস করা হচ্ছে, যেটা আমরা কোথায় দেখতেছি? ভোল্ট মিটারে ভোল্টেজদের মাধ্যমে দেখতেছি। ওকে, সবাই তাহলে ক্লিয়ার হয়ে গেলাম আমরা জিনিসটা? একটু বলো তো, যেহেতু পাওয়ার সাপ্লাই যেখানে আছে মানে হচ্ছে এখানে ইলেকট্রিসিটি সাপ্লাই হচ্ছে। ওকে, সো আলটিমেটলি ওইটা হচ্ছে ইলেকট্রোলাইটিক হবে। হ্যাঁ, ইলেকট্রিসিটি ইউজ হচ্ছে, আর যেখানে ইলেকট্রিসিটি মানে মানে প্রডিউস হচ্ছে সেখানে হচ্ছে আমরা এটাকে কি বলবো? ইলেকট্রোকেমিক্যাল সেল। তাহলে আশা করি আমরা সবাই এই ব্যাপারটা নিয়ে একদম ক্লিয়ার হয়ে গেছি। আচ্ছা, তারপর এখানেও যে অ্যানোড ক্যাথোডের একটা ব্যাপার আছে। হ্যাঁ, এটার অ্যানোড প্লাস মাইনাস, আরেকটার অ্যানোড মাইনাস প্লাস, উল্টা হয়। হ্যাঁ, তো কেন মাইনাস প্লাস প্লাস মাইনাস হয় এটা আমরা ক্লাসে বিস্তারিত দেখবো, বাট ওখানেও মজার কয়েকটা ফ্যাক্ট আছে, কিছু প্রেসারের ভূমিকা আছে, কিছু ব্যাপার স্যাপার আছে, সুন্দর সুন্দর কমপ্লিট জিনিসপত্র আছে যেগুলো ইনশাল্লাহ ভিজুয়ালাইজ করতে পারবো এবং খুব মজা পাবে ইনশাল্লাহ। হ্যাঁ, এইটুকু গ্যারান্টি দিতে পারবো। আচ্ছা, তাহলে এটা গেল। এটা যাওয়ার পরে আসো একটু সামনের দিকে যাই। এখন আমরা মনে করো ইকোনমিক্যাল কেমিস্ট্রি শুরু করার আগে, চ্যাপ্টার 5 শুরু করার আগে আমরা আরো কয়েকটা কথা বলি যে এই চ্যাপ্টারে আরো যা যা আছে সেটা হচ্ছে ব্যাটারি নিয়ে একটু কথাবার্তা আছে। ব্যাটারি কিন্তু প্রচুর আসে পরীক্ষায়। হ্যাঁ, ইকুয়েশন গুলা ওগুলা একটু পড়ানো হবে, তারপর ফ্যারাডের যে ল গুলো আছে, ম্যাথ গুলো আছে, ওগুলো একটু পড়ানো হবে। আর এমনিতে তোমাদেরকে সেল সম্পর্কে একটু আইডিয়া দেওয়া হইলো যে জিনিসগুলো বুঝছো কিনা। আচ্ছা বলো, এই চ্যাপ্টার 4 পর্যন্ত যা যা বুঝাইছি সবকিছু বুঝতে পারছো? একটু চ্যাট বক্সে লেখো। অ্যাটলিস্ট না বুঝলেও চেষ্টা তো করছো, তাই না? বা কিছুটা হইলেও তো ভিজুয়ালাইজেশন আসছে, হ্যাঁ, যে জিনিসগুলো কেমন হইতে পারে। ওকে, ভেরি গুড। তাহলে আশা করি কিছুটা হইলেও তোমাদের উপকার হয়েছে বা কিছুটা হইলেও জিনিসগুলো বুঝতে পারছো। আর মেইন ক্লাসে তো দেখা হবে ইনশাল্লাহ, তারা নাই। আচ্ছা, চেষ্টা করছি, গুড, ভেরি গুড। এইটুকু জাস্ট তোমাদের থেকে চেষ্টাটাই দরকার, বাকিটা ইনশাল্লাহ একসাথে মিলেমিশে করা যাবে। ওকে, তারপর দেখো চ্যাপ্টার 5, এটা থেকেও একটা কোয়েশ্চেন তো আসবেই, স্বাভাবিক, বুঝতেই পারছো যেটা একটা ইন্ডিভিজুয়াল চ্যাপ্টার, এখান থেকে একটা কোয়েশ্চেন আসবে, ইকোনমিক্যাল কেমিস্ট্রি। তো ইকোনমিক্যাল কেমিস্ট্রিতে বেসিক্যালি কি হয়? প্রোডাকশন রিলেটেড জিনিসপত্র অনেক থাকে, বুঝছো? প্রোডাকশন রিলেটেড জিনিসপত্র অনেক, প্লাস হচ্ছে এটার আশেপাশে কি কি আছে, যে ওই যে ইউরিয়া প্রোডাকশন আছে, পাল্প প্রোডাকশন আছে, গ্লাস প্রোডাকশন আছে, ট্যানিং প্রোডাকশন আছে, তারপর এগুলার ব্যাড ইফেক্ট, গুড ইফেক্ট, তারপর কোল, গ্যাস, হ্যাঁ, ন্যাচারাল যে ইয়াগুলো আছে, রিসোর্সেস গুলো আছে, ওগুলো নিয়ে অনেক কথাবার্তা লেখা আছে। হ্যাঁ, সো এইসব জিনিসপত্র নিয়ে আমরা পড়বো এই চ্যাপ্টারটা। এই চ্যাপ্টারটা বেসিক্যালি বলে একটু বোরিং, বাট অ্যাকচুয়ালি মজার আছে। হ্যাঁ, মানে চেষ্টা করলে পারা যায়, প্যারা নাই, সবকিছুই চেষ্টা আর কি। হ্যাঁ, আচ্ছা, ফার্স্ট পড়বো চ্যাপ্টার 1 আর 5 আছে না? আচ্ছা, এটা হচ্ছে রুটিন দেখলে বোঝা যাবে ইন্টিজার। হ্যাঁ, আমার ঠিক খেয়াল নাই। হ্যাঁ, আচ্ছা, ওকে, সো চলো এবার একটু সামনের দিকে আমরা আসি। ওকে, দেখো, তো ইকোনমিক্যাল কেমিস্ট্রিতে আমরা বেসিক্যালি যা যা পড়বো, তোমরা পুরো স্লাইডটা আগে 1 মিনিট মনোযোগ দিয়ে পড়ো। আমি তোমাদের 1 মিনিট আগে টাইম দিই, তোমরা আগে ঠান্ডা মাথা মনোযোগ দিয়ে পড়ো পুরোটা, তারপর আমি তোমাদের বলতেছি। পড়ো। ওকে, সো মোটামুটি তোমরা তাহলে আশেপাশে দেখছো আশা করি। তো দেখো এখানে বেসিক্যালি কি কি দেওয়া আছে। এই যে প্রথম এই পিকচারটায় এখানে দেওয়া আছে হচ্ছে কি জানো? ওই যে ট্যানারিতে যেসব কাজকর্ম করে না, জুতো টুতা বানায়, বেল্টেল বানায়, ওগুলো আর কি, বুঝছো? মানে আমরা ফার্স্টে কি করি, ফার্ম থেকে আগে ওই যে এই যে ইয়াটা আছে, লেদারটা আছে, ওইটা কালেক্ট করি, তারপর লেদারটা প্রসেস করি, প্রসেস করে তারপরে যে জুতা টুতা মানি ব্যাগ টানি ব্যাগ এগুলো পাই। এই যে আমরা অনেক ভাব নেই না মাঝে মাঝে, এটা লেদারের মানি ব্যাগ, এটা এটা সেটা। হ্যাঁ, তো পিওর লেদার ম্যাক্সিমাম টাইমেই হয় না, কিছু না কিছু থাকে। তো এরকম প্রোডাকশন না পুরো ডিটেলস গুলো ভিতরে পড়াবো আমরা, গেল। এছাড়া এই যে আমাদের এই যে সেই বিখ্যাত ইউরিয়া প্রোডাকশন, যেটা যেখানে কার্বন ডাই অক্সাইড, অ্যামোনিয়া গ্যাস, এগুলা দিয়ে হচ্ছে অ্যামোনিয়াম কার্বামেট, তারপর হচ্ছে ওই ইউরিয়া প্রডিউস হবে। হ্যাঁ, বাই প্রোডাক্ট পাবো, ওগুলা দিয়ে কি করবো না করবো এইসব ব্যাপার স্যাপার থাকবে। আবার অ্যামোনিয়া কেমনে প্রডিউস হয় ওগুলোও থাকবে। হ্যাঁ, তো এই যে এইগুলো অনেক জিনিসপত্রগুলো এক্সপ্লেনেশন থাকবে। প্লাস এই যে দেখো, এটা হচ্ছে তোমার এই যে গ্লাস গ্লাস প্রোডাকশনটা আর কি, যে আমরা কিউলেট গুলা নেই, র গুলা নেই, এগুলাকে মেল্ট করি, তারপরে যে মানে এটা হচ্ছে মেইনলি প্রোডাকশন করি, প্রোডাকশন করে যেন আমরা ফিনিশিং প্রোডাক্ট পাই। গ্লাস দেখো না কত টাইপের আছে। হ্যাঁ, ওরকম আমরা ডিফারেন্ট শেপের গ্লাস দিতে পারি প্রোডাকশনের মাধ্যমে। আবার এটা হচ্ছে পেপার মেকিং আর কি। পেপার মেকিং মানে ওই যে যেগুলো আমরা ইয়াগুলা পাই না, পেপার গুলা, এই যে গাছ টাছ কাটি বা হচ্ছে যে পেপার গুলা রিসাইকেল করি, এগুলাকে প্রোডাকশন নিয়ে বিভিন্ন সাইজের পেপার বানাই, যেমন A4 সাইজের পেপার, অফ হোয়াইট পেপার, এটা সেটা বহুত টাইপের পেপার শেপার গুলো আমরা বানাই।
হ্যাঁ, তো ইকোনমিক্যাল কেমিস্ট্রির মধ্যে বা ইকোনমিক কেমিস্ট্রির মধ্যে আমরা বেসিক্যালি এগুলাই দেখবো, যে বিভিন্ন টাইপের প্রোডাকশন, হ্যাঁ, কোনটা ডেমেরিটস মেরিটস এগুলা দেখবো, তারপর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজের যা যা আছে আর কি, হ্যাঁ, এগুলাই পড়াশোনা করবো। হ্যাঁ, বেশি এই চ্যাপ্টারটা বেশি প্যারা খাওয়ার মতো কোনো চ্যাপ্টার না, বাট অনেক ইন্টারেস্টিং তথ্য আছে, ইনফরমেশন আছে যেগুলা নিয়ে আমাদের কাজে লাগবে। আচ্ছা, তো বেসিক্যালি এইটাই ছিল হচ্ছে আমাদের এই চ্যাপ্টারটা। না, এই চ্যাপ্টার কোনো ম্যাথ নেই। হ্যাঁ, আচ্ছা, তো এই যে দেখো আমাদের কিন্তু স্লাইড অ্যাকচুয়ালি শেষ। আমাদের কতক্ষণ, 1.5 ঘন্টা লাগলো। তো বেসিক্যালি আমরা কি করলাম, আমরা হচ্ছে 5টা যে চ্যাপ্টার আছে ভাইয়া, এই 5টা চ্যাপ্টারকে সামারাইজ করলাম। তাহলে আমরা কি কি চ্যাপ্টার দেখলাম? প্রথম চ্যাপ্টারে হচ্ছে হিউজ কন্টেন্ট, সেকেন্ড চ্যাপ্টারে আরো হিউজ কন্টেন্ট, থার্ড চ্যাপ্টারেও হিউজ কন্টেন্ট, ফোর্থ চ্যাপ্টারে হিউজ কন্টেন্ট, ফিফথ চ্যাপ্টারে একটু কম কন্টেন্ট। তো এই যে কন্টেন্ট গুলো, এগুলো ওভারঅল আমাদের অনেকগুলো পর্বে ভাগ হবে, আস্তে আস্তে অল্প অল্প করে। এই পর্বগুলো আমরা আস্তে আস্তে ধীরে ধীরে শেষ করব। আমাদের এগুলো রেগুলার পরীক্ষা হবে, আমাদের রেগুলার ক্লাস হবে, এগুলার রেগুলার রিভিউ টিভিউ সবকিছুই দেওয়া হবে। প্রতিটা ক্লাস শেষে এগুলার রিভিশনও থাকবে, মানে সবকিছুই থাকবে, এগুলা নিয়ে পরীক্ষা থাকবে, বহুত কিছু। সো তোমরা চেষ্টা করো যে এই যে ব্যাপারগুলা বা এই যে ক্লাসগুলা তোমরা ইনশাল্লাহ যারা ভর্তি হবা, যারা থাকবা পাশে, তো আশা করি তোমরা হচ্ছে ভাইয়া একটু মানে ক্লাসগুলো মনোযোগ দিয়ে কইরো, ফার্স্ট ইয়ারে যেভাবে করছো। বা যারা একদমই নিউ তাদের কাছে একটাই অনুরোধ থাকবে যে তোমরা একটু কষ্ট করে মনোযোগ দিয়ে ক্লাসগুলো কইরো ভাইয়া, বুঝছো? আর হ্যাঁ, রিভিশনের ব্যবস্থা কিন্তু অবশ্যই ভাইয়া করব। কেমনে করব? প্রত্যেকটা ক্লাস শেষে লাস্ট ক্লাসের দিন একটা রিভিউ দেওয়ার ব্যবস্থা করব, এরকম ব্যবস্থা থাকবেই। উদ্ভাস আগে তোমরা যা দেখছো দেখছো, হ্যাঁ, কিন্তু এখন কিন্তু উদ্ভাস অনেক নিজেদের স্টাফ সহ সবকিছু পরিবর্তন করে ফেলছে, টিচার সব পরিবর্তন করে ফেলছে, যে যাতে তোমাদের হচ্ছে মানে উদ্ভাস ভালো সার্ভিস দিতে পারে, ভালো জিনিসগুলো পড়াইতে পারে, বা হচ্ছে ভালো কন্টেন্ট দিতে পারে, ভালো একটা টিম আছে, সবকিছু করতেছে কন্টিনিউয়াসলি, তোমাদের কমেন্ট বলো, সবকিছু বলো, সবই কিন্তু দেখতেছে, বুঝছো? তো তোমাদের জন্যই কিন্তু অ্যাকচুয়ালি আমরা আছি। সো ভালো মতো পড়াশোনা করতে হবে, ভালো রেজাল্ট করতে হবে, এই উদ্দেশ্য মাথায় রেখে আমাদের কিন্তু সামনে আগাইতে হবে অ্যাকচুয়ালি ভাইয়া, ঠিক আছে? সো এইটাই হচ্ছে তোমাদের সাথে আমার কথা। আর দেখি আমি হচ্ছে হ্যান্ড রেজ অপশন অন করে দিই, যদি কারো কোয়েশ্চেন করার থাকে তোমরা কিন্তু হ্যান্ড রেজ করতে পারো অ্যাকচুয়ালি। দেখি একজন ইন্তিজার। হ্যাঁ ইন্তিজার, কি খবর, কেমন আছো? কতদিন পর কথা হচ্ছে। আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি, বলো ভাইয়া। হ্যাঁ, আচ্ছা ভাই, আপনি যে ফাংশনাল গ্রুপের যে কাজগুলা বলছিলেন, হ্যাঁ হ্যাঁ ওইটা বুঝি না, ওইটা কি আরেকবার রিক্যাপ করবেন? হ্যাঁ, শিওর শিওর শিওর। সাপোজ আমার কাছে একটা সামথিং, মনে করো আমি বসে আছি রুমে, আমার ফ্রেন্ডদের সাথে গল্প করতেছি। এখন মনে করো আমার আরেকটা ফ্রেন্ড আসলো আর আমার আব্বু আসলো, দুইজন তো আমার কাছে দুইটা অ্যাপিল করে, তাই না? আমার ফ্রেন্ড আসলে তো আমি আমার গল্পের টপিক কোনোদিনও চেঞ্জ করব না, ঠিক না? কিন্তু আমার আব্বা আসলে কিন্তু আমি অবশ্যই গল্পের টপিক চেঞ্জ করবো, কারণ ফ্রেন্ডের সাথে অনেক পার্সোনাল গল্প করি। সো ব্যাপারটা হচ্ছে কি, যে দেখো একটা পার্সন পুরো একটা এনভায়রনমেন্ট চেঞ্জ করে দিচ্ছে না? জি ভাই। এইটাই হচ্ছে ফাংশনাল গ্রুপের কাজ, বুঝছো? যেমন COOH থাকলে এক ধরনের ফাংশনালিটি, তারপর CHO থাকলে এক ধরনের ফাংশনালিটি, এইটা এরকম হচ্ছে ব্যাপারগুলা, বুঝছো? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, বুঝতে পারছি, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ সো মাচ ইন্তিজার। আচ্ছা, সো মোটামুটি আর কারো তো হ্যান্ড রেজ নাই, তো তোমাদের সবার কাছে একটা অনুরোধ থাকবে, তো তোমরা যারা যারা ভর্তি হইছো বা ভর্তি হবা, তো মনোযোগ দিয়ে ক্লাসগুলো কইরো, ভাইয়ের সাথে সাথে নোটগুলো কইরো, আর PDF তো দেওয়া হবে, ভিডিও দেওয়া হবে, সবই দেওয়া হবে। আর সবচেয়ে বড় কথা, চেষ্টাটা বড় জিনিস। তোমরা যদি চেষ্টা করো, আমরা তো হেল্প করার জন্য আছি, এটা আমাদের কাজই, বুঝছো? আমাদেরকে থ্যাংক ইউ দেওয়ার কোনো অ্যাকচুয়ালি দরকার নাই। আচ্ছা, আরেকটা হ্যান্ড রেজ আছে, তাহাফাতুল ইসলাম। হ্যালো ভাইয়া, কি খবর, কেমন আছো? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, বলো ভাইয়া, কি অবস্থা? আচ্ছা ভাই, অ্যাটমের ক্ষেত্রে ভাই 2 পাই আর সমান n ল্যামডা কেন হয় ভাই? আচ্ছা, এইটা হচ্ছে আমাদের ইয়েতে পড়ছিলাম আমরা, সেকেন্ড পেপারে। সেকেন্ড চ্যাপ্টার। হ্যাঁ, 2 পাই আর ইকুয়াল টু n ল্যামডা এই কারণে হয়, তুমি একটু একটা জিনিস চিন্তা করো, 2 পাই আর কি একটা সার্কামফারেন্স, সার্কামফারেন্স। হ্যাঁ, মানে হচ্ছে তার এরিয়াটা। আর হুম। ল্যামডা মানে হচ্ছে তোমার হচ্ছে সে কতটুকু পাথ গেল আর কি, ওয়েভলেন্থ। তো 1 নম্বর অরবিটালে সে যতটুকু ওয়েভলেন্থ যাবে, সেকেন্ড অরবিটালে তার ডাবল যাবে, হ্যাঁ, থার্ড অরবিটালে তার 3 গুণ যাবে, ফোর্থে তার 4 গুণ যাবে, হ্যাঁ, মানে 4টা ওয়েভলেন্থ যায়, 5টা ওয়েভলেন্থ যায়, এরকম। তো কয়টা ওয়েভলেন্থ গেল? এক্সপেরিমেন্ট করে বের করছে ওরা। এক্সপেরিমেন্ট করে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। তো অমনি আর কি n ল্যামডা আসছে, হ্যাঁ। ও এই আচ্ছা ক্ষেত্রে। আচ্ছা, জি বুঝতে পারছি, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ আসসালামু সো মাচ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সো এই তো যেটা ভাইয়া বলতেছিলাম, যে তোমরা একটু ভালো মতো পড়াশোনা করো, একটু মনোযোগ দিয়ে পড়ো। আর সবচেয়ে বড় কথা, তোমরা পারো না পারবো না এরকম চিন্তা ভাবনা কখনোই করো না। কারণ কি, সবাই কিন্তু ওই যে 50,000 IQ নিয়ে জন্মায় না, হ্যাঁ, আমরা সবাই বলো, এটা সত্যি কথা। কিন্তু একটা জিনিস কি, চেষ্টা করলে আমরা পারবো, পড়াশোনা করতে পারবো। আর একটা পড়াশোনা জিনিসটাই কি, যে এটা একটু ইজি,
মানে জীবনটা অ্যাকচুয়ালি কঠিন, পড়াশোনাটা ইজি। সো একটু চেষ্টা করো পড়াশোনা করার, আর যে কোনো প্রবলেম হলে আমরা ভাইয়ারা তো থাকবোই, কিউএনএ তো থাকি, চ্যাট বক্সেও থাকি, সব জায়গাতেই থাকি। তোমাদের সাথে দেখা হবে, কথা হবে। আর সবচেয়ে বড় কথা, এখন করোনা মহামারী চলতেছে, বাজে অবস্থা, বাইরে কম যাবা, আর নিজের হেলথের সেফটিটা অবশ্যই মেনটেন করবা, ঠিক আছে? আর বাসা সারাক্ষণ শুয়ে বসে থাকো না, একটু হাঁটাচলা করো, নাহলে রক্ত চলাচল বন্ধ হয়ে যাবে। সো ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাল্লাহ দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে। ওকে, রজেন ভাইকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা ক্লাস আমাদের প্রোভাইড করার জন্য। দীপ্র ভাইয়া কিছু বলবেন? না ভাইয়া, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ যখন আমাদের রেগুলার ক্লাস শুরু হবে তখন তোমাদের সাথে আবারও দেখা হবে। ভালো থাকো সবাই, আসসালামু আলাইকুম। ওকে, দীপ্র ভাইয়াকেও অনেক অনেক ধন্যবাদ। স্টুডেন্ট ভাইয়া পুরা আমাদেরকেও অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহকারে ক্লাস করার জন্য। তো আমাদের যে ফ্রি ক্লাস গুলা, এটা আজকে দ্বিতীয় ক্লাস। আমাদের মেবি 9 তারিখ পর্যন্ত সেই ক্লাসগুলো চলবে। তো আশা করি আগামীকালকেও যে ক্লাসটা আছে তোমরা যথাসময়ে ক্লাসে জয়েন করবা। তো আজকের ক্লাসটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, নিজের ও পরিবারের খেয়াল রাখবা। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।